ওয়েলকাম ম্যাম, কেমন আছেন? থ্যাংক ইউ, আমি ভালো আছি। আপনার সঙ্গীত ক্যারিয়ারের 60 বছর পূর্তি উদযাপন করব। আমি একটা জিনিস বলবো যে আমার কোনো স্ট্রাগল করতে হয়নি আল্লাহর রহমতে। আমার যে গিয়ে কারোর কাছে কাজ চাওয়া বা আমাকে দিয়ে গান গাও এরকম কোনো সময় কোনো পরিস্থিতি হয় নাই। আমি একজনের সাথে দেখা করতে চাই, সেটা হচ্ছে লতা দিদি। আচ্ছা, তাকে একদম সামনাসামনি দেখছি, আমার বিশ্বাস হচ্ছিল না। দেখি ফুলের তোড়া নিয়ে এসছেন, গোলাপ ফুল। এই মাটির জন্য যে কি একটা টান হলো যে না, আমার ওখানে যেতেই হবে, যত যাই হোক। বলে যদি ওখানে গিয়ে গান বাজনা সেরকম না হয়, না হলে না হবে, কিন্তু আমি যাব, ওখানে গিয়ে থাকবো। কংগ্রাচুলেশনস। থ্যাংক ইউ। সুরের নদী বয়ে যায় যেখানে, সেখানে আমরা তাকে খুঁজে পাই। আমরা আবিষ্কার করি গানের তরঙ্গে তিনি ভাসিয়েছেন প্রজন্ম থেকে প্রজন্মের হৃদয়। তিনি যখন গান ধরেন, থেমে যায় সব কোলাহল। আকাশ বাতাস সবকিছু নীরব সাক্ষী হয়ে তার গান শোনে। বাংলা, হিন্দি, উর্দু সহ 18টি ভাষা তার কণ্ঠের কাছে সমর্পণ করে। 60 বছরের সুদীর্ঘ সফরে তার কণ্ঠে তোলা 10,000-এরও বেশি গান, এক একটি স্মৃতি, এক একটি গল্প, এক একটি আবেগ। হ্যাঁ দর্শক, আজ আপনাদের এই প্রিয় শো স্টার নাইট প্রকৃত অর্থেই ঐতিহাসিক একটি ঘটনার সাক্ষী হতে যাচ্ছে। কারণ আজ আমরা একজন জীবন্ত কিংবদন্তির সঙ্গীত জীবনের 60 বছর পূর্তি উদযাপন করব। তিনি শুধু একটি নাম নন, তিনি একটি ইতিহাস, যুগে যুগে শিল্পীদের প্রেরণা, আমাদের দেশের অহংকার। শি ইজ নান আদার দেন দ্য রুনা লায়লা। ওয়েলকাম ম্যাম, কেমন আছেন? থ্যাংক ইউ, আমি ভালো আছি। প্লিজ কেমন আছেন? আমি খুব ভালো আছি, এই মুহূর্তে অসম্ভব ভালো আছি। প্লিজ বসুন। ম্যাম, এই মুহূর্তে আপনার একটি গান আমার কানে খুব বাজছে, সুখ তুমি কি বড় জানতে ইচ্ছে করে। এখন যদি আমাকে প্রশ্ন করা হয় সুখ কি, আমি বলবো দা রুনা লায়লা আমার সামনে বসে আছেন। ওয়াও, আপনি এসেছেন এবং একটু চিমটি কেটে নেই। ওয়াও, এটা তো বাস্তব। অনেক অনেক ধন্যবাদ এবং কৃতজ্ঞতা ম্যাম আমাদের কাছকে সময় দেওয়ার জন্য। আমাকে ডাকার জন্য আমি তোমাদেরকে ধন্যবাদ জানাচ্ছি। কথায় আছে, জীবনে কখনো কখনো গণনা করতে নেই, মন খুলে উদযাপন করতে হয়। আজ আমরাও সে কারণেই আপনার ক্যারিয়ারের, অর্থাৎ সঙ্গীত ক্যারিয়ারের 60 বছর পূর্তি উদযাপন করব। এমনিতে তো আমরা সবাই জানি আপনার মনের বয়স 60 নয়, 16, তাই না? 16, হ্যাঁ। 17 ছিল, এখন একটু কমে গেছে। আরেকটু কমে গেছে। আজ শুরুতেই 7টি গোলাপি রঙের গোলাপ দিয়ে আমি আপনাকে বরণ করে নিয়েছি। কারণ গোলাপি গোলাপ কৃতজ্ঞতা, প্রশংসা এবং আনন্দের প্রতীক। আজ স্টার নাইটে যদি সবকিছুতে 60 সংখ্যাটি ধারণ করি তাহলে কেমন হয়? 7টি প্রশ্ন করব আজ আপনাকে, যদি অনুমতি দেন। 60-এর দশকের কিছু আগে 1952 সালের 17ই নভেম্বর সিলেটে আপনি জন্মগ্রহণ করেছিলেন। সাধারণত বাবাদের নামের শেষের টুকু সন্তানরা ধারণ করে, তবে আমার জেনে খুব ভালো লেগেছে সে সময় আপনার মা শ্রদ্ধেয় আমিনা লায়লার নামানুসারে আপনাদের 2 বোন লায়লা লায়লা এবং রুনা লায়লা নামকরণ করা হয়। বাবা সৈয়দ মোহাম্মদ ইমদাদ আলী নিশ্চয়ই অনেক প্রগতিশীল মানুষ ছিলেন। হ্যাঁ, তা তো অবশ্যই। আর আমাদের নর্মালি যেটা হয় যে বাবার নামটাই থাকে সারনেম হিসেবে, বাট তারা চিন্তা করলো যে একটু অন্যরকম করি, মায়ের নামে নামটা দেই। তো
ভালোই হয়েছে। অবশ্য রুনা আলী হতে পারতো। রুনা লায়লাটা মনে হয় আরেকটু মেলোডিক, একটু মিউজিক্যাল মনে হয় একটু বেশি। বাবা যদিও কনজারভেটিভ ফ্যামিলির ছিলেন উনি, কিন্তু এইসব গান টানের ব্যাপারে উনি খুব মানে সাপোর্টিভ ছিলেন। অবভিয়াসলি বাড়িতে তো সাপোর্ট না থাকলে কোনো কিছুই করা যায় না। আমার মনে হয় যে উনি কোনো আপত্তি করেননি, বরঞ্চ খুশি হয়ে নামটা আমাদের রাখতে দিয়েছেন। দারুণ ব্যাপার। ম্যাম, আজকে আমি আপনাকে একটু বিপদে ফেলবো। মানে 60 সেকেন্ড সময়ের মধ্যে আপনার 60 বছরের সঙ্গীত ক্যারিয়ার বা জীবনকে যদি ব্যাখ্যা করতে বলি। উফ, এ তো কঠিন ব্যাপার। শুরু হয়ে গেছে 60 বছরের জীবনের ব্যাখ্যা এত তাড়াতাড়ি তো দেওয়া সম্ভব নয়। অনেক কাহিনী, অনেক কিছু হয়েছে। আমি একটা জিনিস বলবো যে আমার কোনো স্ট্রাগল করতে হয়নি আল্লাহর রহমতে। আমার যে গিয়ে কারো কাছে কাজ চাওয়া বা আমাকে দিয়ে গান গাও এরকম কোনো সময় কোনো পরিস্থিতি হয় নাই, এবং হবেও না ইনশাল্লাহ। তো সবকিছু আল্লাহ তাআলার মেহেরবানি। মানে আমার কাছে এসছে গান গাওয়ানোর জন্যে, আমি গিয়েছি আমার টার্মসে। আমি কিন্তু কারো বাড়িতে গিয়ে রিহার্সাল করতাম না। আমি সবসময় আমার বাড়িতে মিউজিক ডিরেক্টর এসে উনি গান তুলে দিতেন। সো একটা প্রিন্সিপাল মেনটেন করেছি থ্রু আউট। তো ইভেন আমার খুব এবং 60 সেকেন্ড শেষ হয়ে গেছে এইটুকুই। আমরা তো পর্যায়ক্রমে আপনার মুখ থেকে আপনার জীবনের অনেক গল্প শুনবো, তবে আমি ম্যাম ক্ষমা চেয়ে নিচ্ছি, কারণ আমি জানি যে একজন রুনা লায়লা সম্পর্কে মাত্র 60 সেকেন্ড এত অল্প সময়ে কিছু জানতে চাওয়াটা রীতিমতো মানে বোকামি এবং বলাটাও রীতিমতো অসম্ভব। কিন্তু তারপরও আমরা এই প্রজন্মের কজন শিল্পীর কাছে এই কঠিন প্রশ্নটি করেছিলাম। তারা কি বলেছেন সেটা একটু আপনাকে দেখাই এবার। একটু পর্দায় চোখ রাখি ম্যাম। She's melody, she's magic, she's our pride, রুনা লায়লা ম্যাম। গানের খাতায় স্বরলিপি লিখে যাকে আদর্শ মেনেছি, সেই কিংবদন্তি একজনই। চাঁদের সাথে আমি দেব না তার তুলনা, নদীর সাথে আমি দেব না তার তুলনা, কারণ তার তুলনা তিনি নিজেই। আমাদের সঙ্গীতের অহংকার, আমাদের বাংলা গানের হার্টবিট, আমাদের অত্যন্ত শ্রদ্ধেয় কিংবদন্তি রুনা লায়লা ম্যাম। ই লাভ ইউ। আমার জন্য রুনা লায়লা দুটো শব্দ বা একটি নাম না, আমার কাছে তিনি আসলে স্বপ্ন। আমরা কত ভাগ্যবান যে এমন একজন কিংবদন্তির স্নেহ পাই, তার কাছে যেতে পারি। তিনি ভালোতে মন্দতে আমাদের মনে করেন, আমাদের মনে রাখেন, আমাদের কাছে ডাকেন, গাইড করেন। আমাদের কাছে একজন রুনা লায়লা আছে, এটা যে কত বড় পাওয়া বাংলাদেশ এবং আমাদের জন্য। I wish my teacher, my dearest idol, and my dearest ma'am, Runa Laila, the best of health, happiness, peace, prosperity, and music throughout her life. বাংলাদেশকে এবং বাংলাদেশের বাংলা গানকে বিশ্ব দরবারে যিনি পরিচয় করিয়েছেন, তিনি আমাদের শ্রদ্ধেয় রুনা লায়লা। এবং আমি সবসময় বলে থাকি, বাংলাদেশের বাংলা গানের যদি কোনো ফেস থাকতো, সেটা মনে রুনা ম্যামের মতোই হতো। তো আমাদের অন্তরের অন্তঃস্থল থেকে দোয়া, আল্লাহ আপনাকে সুস্থ রাখুন, সুন্দর রাখুন, এবং এভাবেই আপনি আমাদেরকে এবং আমাদের দেশকে গানে গানে ঘুরিয়ে তুলুন। রুনা ম্যাম আমাদের জন্য একটা ইনস্টিটিউট, আমাদের উজ্জ্বল নক্ষত্র। বাংলাদেশ বলে নয়, সমগ্র উপমহাদেশ জুড়ে উনি একটা অনন্য নাম, একটা শুকতারা, যা আমাদের মতন অনেককে, লক্ষ কোটি সঙ্গীত অনুরাগীদের একটা সুন্দর সুগম পথ হয়ে থাকেন। একটা ইনস্টিটিউটের মতন, মাথায় ছাতার মতন থাকেন, যার থেকে আমরা প্রতিনিয়ত শিখতে থাকি, যার গলা থেকে বেরোনো প্রতিটা সুর আমাদের জন্য এক একটা লেসন। তিনি ভীষণ শ্রদ্ধার, ভীষণ ভালোবাসার, ভীষণ পছন্দের একজন শিল্পী। এবং আমার আসলে সৌভাগ্য হয়েছিল, আমার প্রথম ফিল্মে যে প্লেব্যাকটি আমি করেছিলাম সেটি তার সাথে গিয়েছিলাম আমি। সো আই এম ভেরি মাচ ব্লেসড। এখনও যদি কোনো নতুন কোনো কাজ করি তাকে পাঠাই, তিনি সাজেশন দেন, তার ভালো লাগা বা খারাপ লাগা মন্দ লাগা আমাদেরকে বলেন। সো
উনি আসলে আমাদের ইয়াং জেনারেশনের জন্য একজন পথপ্রদর্শক। তো রুনা ম্যাম, আপনি ভালো থাকবেন, আপনার সুস্বাস্থ্য এবং দীর্ঘায়ু কামনা করছি। শ্রদ্ধেয় শিল্পী ম্যাডাম রুনা লায়লা, ওনার এই নামটার সাথে, পার্সোনালিটির সাথে, ওনার গায়কির সাথে যে কথাটা এক কথায় যদি প্রকাশ করতে চাই, কোন শব্দটা জড়িয়ে দিতে চাই তার সাথে আমি, সেই ক্ষেত্রে আমি বলবো যে প্রশস্ততা কিংবা ব্যাপ্তি। কারণ তার কণ্ঠ যেরকম বিশ্বব্যাপী ছড়িয়ে পড়েছে, ব্যাপ্তি ঘটেছে। একজন জুনিয়র আর্টিস্ট হিসেবে সেটি দেখার সৌভাগ্য হয়েছে আমার। আমি বিশ্বাস করি যে একজন শিল্পী যত বড় হন, তার মনটাও ঠিক তত বড় হয়। সুতরাং আমি এটুকুই বলতে চাই যে ম্যাডাম রুনা লায়লার মনের প্রশস্ততা ঠিক ততটাই বড় যতটা তিনি শিল্পী হিসেবে বড়। রুনা লায়লা এমন একটি নাম, বাংলাদেশের জন্য নয়, পুরো বিশ্বের জন্য। রুনা লায়লা আমাদের কাছে এমন একটি নাম, অন্তত আমার কাছে, যে নামগুলো নিয়ে আসলে আমাদের স্মৃতিচারণ ছাড়া, স্মৃতিচারণ বলতে তার ভালো ভালো অনুষ্ঠানের বা তার গানের মুহূর্ত দেখে শেখার স্মৃতি, সেই স্মৃতিচারণ ছাড়া আমাদের কিছু বলার ধৃষ্টতা নেই বা আদব নেই বা তালিম নেই। আমার কাছে সবসময় মনে হয় তিনি এমন একজন মানুষ, তাকে পুরোপুরি আপাদমস্তক আমরা যদি দেখি তাতেও আমরা শিখতে পারি, গান থেকে তো অবশ্যই। তার জীবনযাত্রা, তার তালিমের প্রতি এবং গানের প্রতি এখনো আজকের দিন পর্যন্ত তার একাগ্রচিত্তে চিন্তাভাবনা এবং তরুণদেরকে উৎসাহিত করবার, উৎসাহ দেবার একটা ঐকান্তিক প্রচেষ্টা, যেটা সবসময় তিনি করে থাকেন। সবসময় আমাদেরকে ভীষণ আগলে রাখেন এই মানুষটি। জীবন্ত কিংবদন্তি রুনা লায়লা ম্যাডাম হারসেলফ অ্যান ইনস্টিটিউশন ফর আস, যার কাছ থেকে আসলে আমরা প্রতিনিয়ত শিখে যাচ্ছি। এবং তার হাতে সে 2008 সালে আমি মুকুর পড়েছিলাম, যেটা আমার জীবনের সর্বশ্রেষ্ঠ পুরস্কার, এবং এর চাইতে বড় পুরস্কার আমার জীবনে আর কিছু হতে পারে না। এমন একজন কিংবদন্তি আমাদের ছোটদেরকে সবসময় উৎসাহ দিয়ে যান এবং সবসময় আমাদের সাথে থাকেন। তার জন্য অনেক অনেক দোয়া এবং ম্যাডাম দীর্ঘায়ু কামনা করছি। শ্রদ্ধা রুনা লায়লা ম্যাম আমার কাছে একটি মিস্ট্রি বুকের মতো, যেই বইয়ের পৃষ্ঠা পড়ে কখনো শেষ করা যাবে না। ম্যাম, আপনি আমাদের বাংলা সংস্কৃতিকে আজ পর্যন্ত যেভাবে সারা বিশ্বের কাছে সুউচ্চ স্থানে ধরে রেখেছেন, আপনি আমাদের জন্য অনেক বড় একটি ইন্সপিরেশন, এবং আমরা আপনার সেই পদাঙ্ক অনুসরণ করে চলছি। আপনার জন্য অনেক অনেক দোয়া এবং অনেক অনেক শ্রদ্ধা। কিংবদন্তি শ্রদ্ধেয় রুনা লায়লা ম্যাডাম, আমার কাছে তিনি সঙ্গীতের বিস্ময়, অহংকারের না, আমাদের বাংলাদেশের অহংকার রুনা লায়লা। আর আমি যখন থেকে বুঝতে শিখেছি তখন থেকেই গান মানে রুনা লায়লা, রুনা লায়লা মানে কা। ম্যাম, সবার চোখে মুখে অনেক অনেক ভালোবাসা, পরম শ্রদ্ধা আপনার প্রতি, এবং সবাই আপনার স্নেহধন্য। কিছু বলবেন এই মুহূর্তে? ইট ওয়াজ আ ভেরি মুভিং এক্সপিরিয়েন্স। এই বাচ্চাগুলো, ওদেরকে আমি বাচ্চাই বলি, আমার বাচ্চারা, ওরা নিজেদের যেভাবে এগিয়ে যাচ্ছে, তারা নিজেদেরকে আরও ভালো করার চেষ্টা করছে, এটা প্রশংসনীয়। আর আমার সম্বন্ধে এত কিছু বললো, it made me a bit emotional, but thanks to all of them, যে ওরা এত সুন্দর করে, এত গুছিয়ে কথা বলেছে। আর আমি আসলেও আমি সবসময় ওদের সাথে ফোনে কথা বলি, কোনো গান কেউ যদি দেয় তার সোশ্যাল মিডিয়াতে, ওটা আমি শুনে যদি ভালো হয় আমি ফোন করে তাকে উইশ করি, আর যদি মনে হয় কোথাও একটা কিছু ত্রুটি আছে বা হ্যাঁ, তাহলে আমি ওটা বুঝিয়ে বলি। আর আবার কিছু কিছু গান আমি পাঠাই ওদেরকে, যেগুলো কঠিন গান, যে এগুলো প্র্যাকটিস করো তোমরা। সো আই এম অলওয়েজ ইন টাচ উইথ দেম। আর আমার খুব ভালো লাগে যে ওরা এত উৎসাহ নিয়ে গান করছে, এবং দোয়া করি যেন ওরা আরও অনেক এগিয়ে যেতে পারে। আর এই প্ল্যাটফর্মটা যেন ওরা পায়, যেটা আমি পেয়েছি আল্লাহর রহমতে, যেন বাংলাদেশের বাইরেও তারা ঠিক সেইভাবেই তাদের যে প্রতিভাটা প্রকাশ করতে পারে। আমি দোয়া করি ওদের জন্য। 60 বছর আগে পাকিস্তানের জুগনু সিনেমায় আপনি প্রথম প্লেব্যাক করেছিলেন, গুড়িয়া সি মুন্নি মেরি ভাইয়া কি প্যারি, যেখানে মানে পর্দায় ঠোঁট মিলিয়েছিলেন একজন ছোট্ট কিশোর। ওই সিনেমায় আরেকটি গান ছিল,
মারনাভি নেহি নেহি আসান। আসান। তখন নাকি সন্ধ্যায় রেকর্ডিং শুরু করে মানে একদম সকালবেলায় রেকর্ডিং শেষ করতেন। হ্যাঁ, সন্ধ্যা 6টা থেকে আরম্ভ হতো। তখন তো লাইভ হতো, মিউজিশিয়ানের সঙ্গে গাইতে হতো, একটু কেউ ভুল করলো আবার শুরু থেকে করতে হতো। সো 104 105 টেক পর্যন্ত যেত। তারপরে দেখা গেল ভোর হয়ে গেছে, 6টা হয়তো শেষ হলো, মানে সন্ধ্যা 6টাতে থেকে নিয়ে সকাল 6টায় শেষ হলো। তারপর ওখান থেকে বাড়িতে গিয়ে তাড়াতাড়ি ফ্রেশ হয়ে স্কুল ইউনিফর্ম পরে স্কুল যেতাম। আচ্ছা, ওরে বাবা। হ্যাঁ, খুব কঠিন ছিল। তারপরে যখন খেলাধুলোর সময় তখন প্র্যাকটিস করতে হতো, রেয়াজ করতে হতো। দেখতাম সব বন্ধু বান্ধবরা সব খেলা করছে, চিল্লাচিল্লি হইচই করছে, আমি কিন্তু প্র্যাকটিস করছি। তখন কি মন খারাপ হতো এটা নিয়ে? মন খারাপ না, খুব রাগ উঠতো। রাগ উঠতো, আচ্ছা। আমি পারছি না, কিন্তু এখন মানে এখন জানি যে এটা না করলে এত দূর টিকে আসা থাকা মুশকিল হতো। 60 ইয়ার্স ভাবা যায় না, ইজ এ লং টাইম। তো আল্লাহর রহমতে এখনো গান করছি, এখনো কনসার্টস করছি, এখনো রেকর্ডিং করছি। তো দেখি কতদিন আরো করতে পারি ইনশাআল্লাহ। এই 60 বছর তো স্টুডিওতে ভয়েস দেবার সময় আপনার সহস্র মানে গল্প রয়েছে। আমার ওই গল্পটা শুনতে এখন ইচ্ছে করছে। শিল্পীরা তো কণ্ঠ ঠিক রাখার জন্য গরম পানি খায়, মশলা দিয়ে চা খায়। আপনি নাকি একবার লাহোরে বাড়ির স্টুডিওতে জ্যান্ত মাছি গিলে তারপর রেকর্ডিং করেছিলেন। ওইটা আসলে খেতে চাই নাই। আসলে লাস্ট ফাইনাল টেক হচ্ছিল, অনেকগুলো টেক হয়েছে, লাস্ট ফাইনাল টেক হচ্ছে, খুব ভালো হচ্ছে প্রথম থেকে সব মিলিয়ে, খুব ভালো টেক হচ্ছে। লাস্টে গিয়ে একটা মাছি ঘুরছিল অনেকক্ষণ ধরে ইয়েতে সিঙ্গার্স বুথে। তো লাস্টে কি একটা আলাপের মতন ছিল, ওটা করতে গিয়ে করেছি, ওটা মাছিটা ভিতরে মুখে চলে গেছে। এখন টেক তো কাটা যায় না, একদম শেষে ওটা কাটলে তো আবার শুরু থেকে আর এত ভালো টেক হবে না। তো ওটা গিলে ফেললাম, গিলে বাকিটা গেয়েছি। তো এখন মনে হয় যে 60 বছর ধরে ওই মাছিটাই বোধহয় গান গাচ্ছে। খুব ভালো বলেছেন। 60 বছরের ক্যারিয়ারে আমরা সবসময় জেনেছি যে আপনি হাইয়েস্ট পেইড একজন শিল্পী, অথচ ক্যারিয়ারের প্রথম সম্মানে 300 টাকা পেয়ে নাকি আপনি কান্না করেছিলেন। কেন ম্যাম? সেটা হচ্ছে যে তখন একটা ধারণা ছিল যে একটা সার্টেন গ্রুপের লোকেরা, যাদের এটা পেশা, প্রফেশনাল যাদেরকে বলতাম, তাদেরকে টাকা দেওয়া হয়। সো আই ফেল ভেরি ইনসাল্টেড যে আমাকে টাকা দিচ্ছে কেন। 300 টাকা দিয়ে মানে আমি তো খুব মানে ইনসাল্টেড ফিল করছি যে আমাকে কেন টাকা দিল, আমি তো ওরকম প্রফেশনাল না। তো খুব কাঁদলাম। তারপর প্রডিউসার অনেক বোঝালো যে না বাবা, এটা তুমি যে কাজটা করলে ওটার জন্য তোমাকে সম্মানী দেওয়া হচ্ছে, এটা খারাপ কিছু নয়। তাও তো আমি নিব না অনেক কান্নাকাটি। পরে মা বুঝালেন যে না, এটা আসলে তুমি তো একটা কাজের জন্য এটা পাচ্ছ, ইটস লাইক আ রেকগনিশন অফ ইউর ওয়ার্ক। তো তারপরে এটা নিয়েছি, কিন্তু তারপরেও বাড়িতে গিয়েও খুব খারাপ লাগছিল, আমাকে এইভাবে অপমান করে 300 টাকা দিয়ে দিল। তখন 300 টাকা তো অনেক টাকা ছিল, অনেক টাকা ছিল। ম্যাম, আজকের এই আয়োজনে আমি বিভিন্ন পর্যায়ে আপনাকে চমকে দিতে চাই। আমার পরবর্তী চমক কিন্তু রেডি, তবে তার আগে একটা ছোট্ট ব্রেক নিতে চাই। ওকে দর্শক, নিচ্ছি ছোট্ট একটা বিরতি, ফিরছি এক্ষুনি, কোথাও যাবেন না। দর্শক, বিরতির পর আরও একবার আমন্ত্রণ মাছরাঙার স্পেশাল শো স্টার নাইটে। আর আজ আমার অতিথি কিংবদন্তি সঙ্গীত ব্যক্তিত্ব শ্রদ্ধেয় রুনা লায়লা। বলছি সঙ্গীত শিল্পী, কিন্তু আপনি যে একজন নৃত্যশিল্পী, বাস্কেটবল খেলোয়াড় হতে পারতেন সেটিও কিন্তু আমরা জানি। কত্থক, কথাকলি, ভরতনাট্যম শিখেছেন সেই ছোটবেলায়। এটা শিখেছেন বলে কি আমরা আপনার গানে সবসময় সুর তাল লয়ের পাশাপাশি
আপনার নাচের ছন্দ দেখতে পাই? নাচের ছন্দটা আসলে গানের মুড হিসেবে চলে আসে, অটোমেটিক্যালি স্পন্টেনিয়াসলি চলে আসে। এটা কোনো ভেবে চিন্তে কিছু করি না, মুডের উপরে নির্ভর করে। হতে পারে যে যেহেতু নাচ শিখেছি কিছুটা তো রয়ে গেছে, আর নাচটাই আমার বেশি পছন্দ ছিল, আচ্ছা, গানের চেয়েও বেশি। তো নাচ শিখেছি 4 বছর। তারপরে যিনি আমাদের ওস্তাদ ছিলেন, আমার বড় বোন দিনা লালাকে শেখাতেন, উনি একদিন আমাকে গাইতে শুনে উনি বললেন যে, আমার মাকে বললেন যে ওকে গান শেখান, নাচ ঠিক আছে করছে কিন্তু গানটা ও ভালো পারবে, ও মনে রাখে। আমি দিনাকে যা শেখাই ওর সব মুখস্থ করে ফেলে। তখন ছোট ছোট আমি দৌড়ে বেড়াতাম, খেলতাম, আর ওগুলো মানে গাইতে পারতাম। তো এরপরে ওই গান ওনার কাছে শেখা শুরু করলাম, কিন্তু আমি খুব চুলবুলে ছিলাম, মানে এক জায়গায় বসতাম না। তো একটু পরপরই দৌড়ে যেতাম, খেলে টেলে আবার আসতাম, এরকম ভাবে ফাঁকিবাজি করতাম। আর আমি যখন ছবিতে গাওয়া শুরু করলাম তখন আমার 12 বছর বয়স। তো স্টুডিওতে গেলে সবাই আমাকে বেবি বেবি করে, ছোট তো ওই জন্য বেবি করে, কেউ চকলেট দিচ্ছে, কেউ কোক এনে দিচ্ছে। তা আমি আবার এগুলো সব কোল্ড ড্রিঙ্ক, অনেকে বলে না যে আমরা এগুলো খাই না, যারা গান করে তারা অনেক জিনিস অনেক কিছু মেইনটেইন করে। হ্যাঁ, আমি কিন্তু সব আচার বলা সব কিছু খাই, আমি কোনোটাই বাদ নাই। অভ্যাস হয়ে গেছে, এই জন্য এখন বোধহয় আর কোনো এফেক্ট করে না। আচ্ছা, ওগুলো মজার দিন ছিল, যে খুব ভালো লাগতো, যে গেলেই তো অনেক কিছু খাওয়ার জন্য যাওয়া হতো, শুধু গান গাওয়ার জন্য না। ছোটবেলায় নাকি নানি বাড়িতে গিয়ে যে গিফটের টাকা পেতেন সেটা জমিয়ে রেখে ঘুঙরু মানে ঘুঙুর কিনতেন। না, আমরা গিয়েছি তো, আমার দিদা থাকতেন কলকাতায়, তো বেড়াতে গেলাম, তখন উনি সবাইকে, আমাদের আরো যে কাজিনস ছিল, ভাই বোনরা, তাদেরকে সবাইকে টাকা দিয়েছে যে তোরা কিনে নিস তোদের যা যা ইচ্ছে। তো আমি গিয়ে বাজারে গিয়ে আমি মাকে বললাম আমি তো ঘুঙরু কিনবো। হ্যাঁ, তো বলে যে ঘুঙরু কিনবি? আমি বললাম হ্যাঁ, আমার তো নাচের খুব শখ। সো বল ঠিক আছে, তো কিনে দিল ওই টাকা দিয়ে। ওইটা বাড়িতে কখন যাব, বাড়িতে গিয়ে ওটা পরবো, পরে নাচবো, এই ইয়েতে মানে অস্থির হয়ে গেছিলাম। তারপর বাড়িতে গিয়ে ওটা পরে সারা বাড়িতে নেচে বেড়ালাম খালি। আপনার আরেকটি পরিচয় কিন্তু আমাদের প্রত্যেকের জানা, তা হচ্ছে আপনি একজন স্টাইল আইকন। আপনার এক হাতে সোনার বালা, অন্য হাতে ঘড়ি তো থাকবেই, আর প্রতিটি আঙুল ধন্য হয় নানান রঙের আংটিতে। যদি জানতে চাই আজকে আপনার সংগ্রহে কতটি আংটি রয়েছে? 60 বছরের মতো চিন্তা করতে হবে। মানে মোট কতটি বলাটা বোধহয় ভুল হলো, কত হাজার বলবো না কত শো বলবো? কত হাজার টাজার নেই। হ্যাঁ, আনুমানিক হিসেব করে বলতে হবে। আনুমানিক একটা ধারণা বলুন। 12-14টা। 12-14টা? হ্যাঁ, মাত্র? মাত্র। এটা আমরা বিশ্বাস করতে পারছি না। না না, আসলে যতদূর আমি মনে করতে পারছি। তাহলে এই 12-14টা বোধহয় অনেক বেশি স্পেশাল। হ্যাঁ, এই আংটিটা, হ্যাঁ, না ওটা পরি নাই। একটা আংটি আমি তখন বোধহয় 15 বছর বয়স। তো মা আমাকে নিয়ে একটা জুয়েলারের ওখানে গেল করাচিতে। তো আমার বড় বোনের জন্য বোধহয় গয়না কিনতে গিয়েছিলেন, তো ওইখানে দেখি শোকেসের মধ্যে একটা ডায়মন্ডের রিং রাখা আছে। আমি তো মা আমাকে এটা কিনে দাও, বলে তোমার কি বয়স হয়েছে ডায়মন্ড পরার? আমি বলছি না, দাও না প্লিজ। না না, কোনো এখন ডায়মন্ড পরার সময় নয়, আরো বড় হো তারপরে কিনবে। আমি প্লিজ দাও না, আমার খুব শখ। তারপর বিরক্ত হয়ে কিনে দিয়েছে ওটা। কিনে দেওয়ার পরে আমি ওইটা গাড়িতে উঠে ওইটা আঙ্গুলে পরে খালি বাইরে লাইট কোথায় এটার উপরে পড়ছে কিনা এরকম করে 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 খালি লাইট দেখছি আর আঙ্গুলটা দেখছি। প্রিয় একটা জিনিস আমি পেয়ে গেলাম। তো সেই আংটিটি এখনো আছে? আছে। বাহ, দারুণ। 1972 সালের দিকে করাচিতে বাজম-ই লাইলা নামে একটি পাক্ষিক অনুষ্ঠান হতো। বাজমে লাইলা। বাজমে লাইলা, হ্যাঁ, যেখানে
আপনি গান তো করতেন, আপনার গান সবাই শুনতো, সেই সাথে আপনার ফ্যাশন স্টেটমেন্ট দেখানো হতো এবং সেই ফ্যাশন স্টেটমেন্ট দেখানোটা ছিল একটা ট্রেন্ড। অ্যাকচুয়ালি তখন ইভেন পাকিস্তানে এত রেস্ট্রিকশন থাকা সত্ত্বেও এই অনুষ্ঠানটা বাজমে লালা মানে রুনার মেহফিল কি যেটা বলে, সেখানে 5 রকমের গান থাকতো, প্রত্যেকটা গানের আলাদা মুড ছিল। সো আমি প্রত্যেকটা গানের জন্য আলাদা আলাদা ড্রেস সিলেক্ট করতাম। পরে আবার একজন ইয়ে করলো, স্পন্সর করলো। আমি টি শার্ট, জিন্স, ম্যাক্সি, শাড়ি, সালোয়ার কামিজ সবই পরেছি। আচ্ছা। তো প্রথমে তো সবাই একটু ভয় পাচ্ছিল যে কি জানি কি রেজাল্ট হয়, কি রেসপন্স হয়, কিন্তু younger generation they could sort of associate themselves with that kind of get up and yeah, so ওরা খুব পছন্দ করেছে, এত পছন্দ করেছে যে এটা আমার মনে হয় অনেক মাস চালাতে হয়েছে অনুষ্ঠানটা। এভরি ফর্টনাইটে দেখানো হতো, এভরি ফর্টনাইটে কিছু গান করেছে দেবু ভট্টাচার্য আর কিছু করেছে করিম শাহাবুদ্দিন। সো এরকম করে যেন ডিফারেন্ট একটু ফ্লেভার আসে গানের, ওইটা একটা স্টার্টিং পয়েন্ট ছিল আই থিঙ্ক। আর আমি ওখানে ইরানিয়ান একজন সিঙ্গার আছেন গহুশ খানম, ওনার কিছু ভিডিও দেখেছিলাম আমি। আচ্ছা। And I was so impressed by the way she performed. যেভাবে পারফরমেন্স, ওনার লুকস, ওনার গেট আপ সব কিছু মানে খুবই, দেখতেও অনেক সুন্দর ছিলেন। তো ওইটা আমার মাথার মধ্যে ছিল যে ইরানের একটা ইরানিয়ান মহিলা এত সুন্দর করে প্রেজেন্ট করছে। আর মেইন হচ্ছে গানের মিনিং অনুযায়ী পারফরমেন্সটা খুব দরকার, স্পেশালি টিভি আর স্টেজে। দ্যাট ওয়াজ অ্যাকচুয়ালি আ পাথ ব্রেকিং প্রোগ্রাম, আর খুবই এটা সাকসেসফুল হয়েছিল। সবাই ভাবছিল যে কি জানি অ্যাডভার্স সব কমেন্টস আসবে, কিন্তু সবাই খুব পছন্দ, সিনিয়ররা পছন্দ করেছে, বিকজ ওখানে গীত গজল সবই থাকতো, সব ধরনের গানই থাকতো। এবার আপনার সেই শৈশব, কৈশোর এবং ডিভা রুনা লায়লার হারানো দিনের ছবিগুলো দর্শকদেরকে দেখাতে চাই, যদি আপনি অনুমতি দেন। ওকে, চোখ রাখি। ভালো, ভীষণ ভীষণ ভীষণ। আলতাফ মাহমুদ সাহেব, ওয়াও, এটা ফিল্মফেয়ারে ওয়াও, দারুণ। ছোট ভাই দেবুদা, ওয়াও, খুব ছোট সময়ে। এটা কোন সময় হবে? এটা বম্বেতে ফিল্মফেয়ারে গেছিল। উফ, সো ক্লাসি, সো এলিগেন্ট,
কোথা থেকে পেলো এইসব ছবি? আচ্ছা ম্যাম, 60 বছর সঙ্গীত জীবন, প্রতিদিন অনুশীলন করেন, এরকম কোনো সিক্রেট অভ্যাস কি আপনার আছে, হয়তো যেটা আমরা কেউ জানিই না? মানে রেয়াজ করা হতে পারে, অন্য কোনো কিছু হতে পারে, বিশেষ কোনো কিছু খাওয়া বা বিশেষ কোনো অভ্যাস, যোগা করা বা কোনো টনিক খাচ্ছেন হয়তো রেগুলার। আমি বেসিক্যালি রেয়াজ করি এখন, সেটা হচ্ছে কঠিন কিছু গান বেছে নেই এবং ওই গানগুলো প্র্যাকটিস করতে থাকি। আচ্ছা, এটা একটা আমি অনেক আমাদের আজকালকার যারা শিল্পী তাদেরকে বলি যে বসে একবারে না করেও এটা করতে পারো। আমি ওইভাবেই রেয়াজ করি। একটা কাজ শুনলাম, ওটা তুললে ওইটা ওইভাবে গাওয়ার চেষ্টা করি। অনেক কঠিন গান, কঠিন কাজ একটা, যতক্ষণ না হচ্ছে ওটা করতেই থাকি। সো ওইটা এক ধরনের অভ্যাস, প্র্যাকটিস। ম্যাম, সেই 90-এর দশকে আপনি একদিনে 10টি গান সহ 3 দিনে মোট 30টি গান গেয়ে গিনেস বুক অফ ওয়ার্ল্ড রেকর্ডসে নাম লিখিয়েছিলেন। কিভাবে সম্ভব? আসলে কণ্ঠের উপর চাপ পড়েনি? না, আমরা আরম্ভ করেছি সকাল 9টায়, 6টার মধ্যে শেষ হয়ে গেছে 10টা গান। 6টা ট্র্যাক করা ছিল, একটার পর একটা করে 30টা গান করলাম 3 দিনে। 60 বছরে এত অর্জন, এত প্রাপ্তির পরও আমি শুনেছি মঞ্চে গান করার 1 সপ্তাহ আগে থেকে আপনি সবার সাথে কথা বন্ধ করে দেন। মানে কেন? আমি ফোকাস করি। আচ্ছা, ফোকাস করে স্টেজে যাব, কি ধরনের অডিয়েন্স হবে, কিভাবে নেবে, কি গান পছন্দ করবে, এন্ট্রি কিভাবে হবে, এক্সিট কিভাবে হবে, তারপরে সব কিছু নিয়ে আমি ওইটা নিয়েই চিন্তা করতে থাকি। তখন কেউ কথা বললে আমি কোনো উত্তর দেই না, হ্যাঁ না ছাড়া। তো আমার সাথে কেউ কথাও বলে না তখন, মানে জরুরি কিছু না হলে কিছু বলে না। আমি ওইটা নিয়েই আমার মাথার মধ্যে ওটা ঘুরতে থাকে। এত টেনশন হয় আমার এখনো। মনে হয় যে প্রথমবার স্টেজে উঠছি, অ্যান্ড আমাকে আমার গুরুজনরা বলেছে যে এটা খুব ভালো, দ্যাট ইউ স্টিল নার্ভাস, নাহলে তো ওভার কনফিডেন্ট হয়ে গেলে তখন জিনিসটা অত ভালো হতো না। যেহেতু তুমি নার্ভাস থাকো, টেনশন হয়, ওটা ভালো, দ্যাট মিনস ইউ আর ট্রাইং টু ইমপ্রুভ, ইউ আর ট্রাইং টু ডু সামথিং বেটার। এই পর্যায়ে এসে এখন মানুষের এক্সপেকটেশন প্রতিদিনে বাড়ছে। ট্রু। এখন আমার জন্য এটা ইটস লাইক ক্যারিং আ বিগ লোড অন মাই শোল্ডার্স, বিকজ প্রতিবারে আই হ্যাভ টু প্রুভ দ্যাট আগেরটা বলবে না, আগেরটা ভালো ছিল, গান এখন হয় না রে, এরকম যেন না বলতে পারে। সো ওই একটা মাথার মধ্যে কাজ করে যে আগেরটার থেকে এটা আরো বেটার হতে হবে। অলওয়েজ ট্রাইং টু ইমপ্রুভ, অলওয়েজ ট্রাইং টু গ্রো। এবার আপনি আমাকে অনেক ভালোবাসা আর দোয়া দেবেন, কারণ আমি আপনাকে এখন একগুচ্ছ সারপ্রাইজ দেব। এতগুলো? হ্যাঁ। ওকে, দেখি একটু স্ক্রিনে। আমরা অনেক গর্বিত যে আমাদের একজন রুনা লায়লা আছে। আপনি শুধু একজন শিল্পী না, আপনি একজন ইনস্টিটিউট আমাদের সবার জন্য, এবং আমরা সবাই আপনাকে অনেক ভালোবাসি এবং দোয়া করি আপনি আজীবন এভাবে আপনার সুরের মায়ায় আমাদেরকে মোহিত করেন। আন্টি, আমরা আপনাকে অনেক ভালোবাসি, আমরা উই আর প্রাউড অফ ইউ অ্যান্ড উই লাভ ইউ। আন্টি, আপনি একজন অমর মানুষ, সো আপনি একে নিয়ে বললে শেষ করা যাবে না, কথা বলে শেষ হবে না। আমরা আপনার এই 60 বছরের জার্নির জন্য অনেক গর্বিত, ওরা আপনাদের জানে অসংখ্য ধন্যবাদ। উই অল লাভ ইউ। Congratulations. Congratulations, auntie. Love you. We love you. Congratulations. We love you. Hello, Ma. কেমন আছো? Huge congratulations. তোমার 60 years complete হলো মিউজিকে। We are so incredibly proud of you. What a tremendous achievement. অনেক মিস করছি, আনফরচুনেটলি জয়েন করতে পারলাম না এবার, ইনশাল্লাহ নেক্সট টাইম। And here's to many more years. Love you lots. Bye. Hey Shashar, congratulations on 60 years of your music career. You've defined day in and day out what it means to
put hard work into the things we truly love in life. You've unified people, races, and religion with your music, and I can't be any more proud to call you my grandmother. I love you loads. Congratulations. Congratulations, Chachan, on being in the music industry for 60 years. I'm forever grateful that you were able to bring music into our childhood and give me the voice that I have today and the interest in music that I have. Congratulations. A career that started at the age of 12 and going strong 60 years later is absolutely incredible to see. So proud of you as your nephew, as your son, and looking forward to seeing what you continue to do. गुड़िया सी मुन्नी मेरी भैया की प्यारी फूलों की रानी है तू राज दुलारी लागे प्यारी प्यारी गुड़िया सी मुन्नी मेरी भैया की प्यारी. This was the first song recorded by Runa Laila, a legend who was born to rule this music world, and she will be the queen for ages to come. My best wishes to you on your 60 years on this glorious journey, and I'm so proud to be your brother and have been a part of this wonderful musical legacy that you're leaving behind for the world. May God bless you and be with you. Love you. কেমন ছিল? খুবই ভালো ছিল। কি ফিল হচ্ছে এখন? ইমোশনাল। খুব স্বাভাবিক। আচ্ছা ম্যাম, বলুন তো 10,067 দিন আগে কি ঘটেছিল আজকে থেকে? আচ্ছা আমি বলছি, সেদিন ছিল 26শে মার্চ 1998। এবার তো বলুন। ইয়েস, সেদিন আপনি আপনার অভিনীত শিল্পী সিনেমার নায়ক আলমগীর স্যারকে বিয়ে করেছিলেন। ও আচ্ছা, ওটা ভুলে গেছিলাম। আপনি কি জানেন প্রকৃতি অনেক আগে থেকেই আপনাদের জুটিটা নির্ধারণ করে রেখেছিল? কিভাবে বলবো? 60 বছর আগে আপনার প্রথম গান করেন 24 জুন, এবং 53 বছর আগে এই 24শে জুনেই নায়ক আলমগীর স্যার প্রথম ক্যামেরার সামনে দাঁড়িয়েছিলেন। খেয়াল করেছেন কখনো এটা? মনে হয় না। না, অ্যাকচুয়ালি না, এখন বলাতে খেয়াল করছি। মানে একটা না হয় ঘটেছে 60 বছর আগে, একটা 53 বছর আগে, কিন্তু 24 জুন দুজনেরই শুরুটা হয়েছিল। এবার একজন মহানায়কের শুভেচ্ছা বার্তা আপনাকে আমি দেখাতে চাই। কে হতে পারেন সে? একজনই আছে। রাইট, পর্দায় চোখ রাখি। আমার দৃষ্টিতে তার সব কিছুই ভালো। শি ইজ মাই ওয়াইফ অ্যান্ড আই এম হ্যাপি উইথ হার অ্যান্ড আই হোপ শি ইজ অলসো হ্যাপি উইথ মি। অনেক 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 অভিনন্দন এত দীর্ঘ একটি ক্যারিয়ারের জন্য। তুমি পুরো দেশবাসীকে গর্বিত করেছ। উই আর প্রাউড অফ ইউ, যে আমরা বলতে পারি আমাদেরও একজন রুনা লায়লা আছে। তোমাকে নিয়ে অনেক অনেক বছর আগে শুনেছি যে ইন্ডিয়ান এক পত্রিকায় লেখা হয়েছিল যে তোমরা রুনাকে আমাদেরকে দিয়ে দাও বিদেশের একটি পত্রিকায়, আমরা ফারাক্কার পানি তোমাদেরকে দিয়ে দেব। এটা একজন শিল্পীর জীবনের বিরাট পাওয়া, অনেক বড় পাওয়া। অনেক সম্মান পেয়েছে, অনেক ভালোবাসা পেয়েছে মানুষের, যেটা সবচেয়ে বেশি দরকার। সম্মান তো আমরা ঠিক আছে সবাই পাই, সম্মান জনগণ করে, কিন্তু ভালোবাসাটা পাওয়া ভাগ্যের ব্যাপার। আমি দেখেছি রুনা যে ভালোবাসা পেয়েছে এদেশের মানুষের কাছে, বিশ্বের সকলের কাছে, যেমন যারা হিন্দি গান বা বাংলা গান যারা বোঝে, আমাদের পার্শ্ববর্তী দেশে তার ক্যারিয়ার শুরু পাকিস্তান থেকে, যে সম্মান সে পেয়েছে, যে ভালোবাসা পেয়েছে, এটা তুলনা করা সম্ভব নয়। আমি বলি মানুষ রুনা লায়লা একজন অসাধারণ মানুষ। সুযোগ পেলে বা যদি কোনো সিচুয়েশন দেখা দেয়,
যে কারোর জন্য বা কারো পাশে দাঁড়াতে হবে, সে অকৃপণভাবে তাদের পাশে দাঁড়ায়। যেটা আপনারা হয়তো জানেন না, যে অনেকে হয়তো ভাবেন যে উনি রান্না করেন না। নো, রুনা লায়লা রান্না করেন, কিন্তু ঢাকায় করেন না উনি। আমরা যখন বিদেশে যাই দুজন একসাথে, সে প্রায় আমার জন্য রান্না করেন এবং ভালো করেন, সেটাও ভালো করেন। আর ওনাকে আমি কোনোদিন রেয়াজ করতে দেখিনি, উনি রেয়াজ করেন না। ও যে বসে তানপুরা নিয়ে, বা আজকাল একটা মেশিন বেরিয়েছে সুরটা ধরে রাখে, ওটার সাথে মিলিয়ে গলা প্র্যাকটিস করা, কোনো দিনই করেন না। কিন্তু আমি মার্ক করি উনি হাঁটছেন, উনি কিন্তু টান টান সব করতে থাকে। উনি বাড়ির কাজ করছেন বা ঘর গোছাচ্ছেন বা ওনার কাপড় চোপড়গুলো সেট করে রাখছেন, তখনও কিন্তু ওই টান করতে থাকেন। উনি বাথরুমে গেলে টান করতে থাকেন। আমি যে এটা তো তুমি বসে কোনো রেয়াজ করো না, এটা কি গান হচ্ছে? বলে আমার তো দরকার হলো আমার গলাটাকে জায়গা মতো রাখা, আমি টানগুলো করছি, এতেই আমার রেয়াজ হয়ে যাচ্ছে। আর জীবনে এত রেয়াজ করেছি আর এত শিখেছি বিভিন্ন ওস্তাদের কাছে, সুরটা কিন্তু এখন আমার কানে। এটা তো ভালো কথা, মানে তার সুর নাকি কানে। তা আমরা তো আর সুরটুর কানে খুঁজে পাই না। আমি চাইবো সে আরও বেশ কিছুদিন গান গেয়ে যাক, এই দেশের শ্রোতাকে বা শ্রোতা ভাই বোনদেরকে গান শুনিয়ে যাক। আমরা তার গান শুনে যেতে চাই। তার হাজার হাজার গান, প্রচণ্ড সুপারহিট গান আছে। তার এই দীর্ঘ ক্যারিয়ারের যে সাফল্য সে পেয়েছে, এর জন্য তাকে অনেক অনেক অভিনন্দন, অনেক অনেক ভালোবাসা। এক কথায় শেষ করে দেই, রুনা লায়লা একজনই, তার তুলনা সে নিজেই। কি বলবেন? এই যে আমাদের নায়ক আলমগীর চিরসবুজ, তিনি সবসময় এত ফিটফাট থাকেন। আখিয়াপুর কাছ থেকে শুনেছি তিনি নাকি ঘুমের মাঝেও চুল ঠিক করেন। হ্যাঁ, ও চুলের একটু অবসেশন আছে। হ্যাঁ, একটু না, বেশ অনেক। হ্যাঁ, তো কোনো সিরিয়াস কথাও হচ্ছে বা সিরিয়াস কোনো কিছু একটা হচ্ছে, সে চুলটা খালি এরকম করে। লিফটে উঠলাম, আমি তো তাকাইও না যে কি হলো, যা আছে ভাই বেরিয়ে গেলাম। সে লিফটের মধ্যে, আয়নার মধ্যে, আমি মহিলা হয়ে আমি এত মানে চুল লাগিয়ে নিয়ে এত ওয়ারিড না, মেকআপ কি হলো না হলো, এত করে বেরিয়ে গেছি, বাস দ্যাটস ইট। না বুঝো না, ঠিক করতে হবে। নায়ক বলে কথা। যাই হোক, আরো অনেক গল্প হবে। তার আগে আমি আরো একটি বিরতিতে যেতে চাই আপনার অনুমতি পেলে। দর্শক, সময় হয়েছে আরো একটি বিরতি নেবার। কোথাও যাবেন না, আমাদের সঙ্গেই থাকুন। দর্শক, ফিরে এলাম ব্রেক থেকে। সবাইকে আরও একবার আমন্ত্রণ জানাচ্ছি স্টার নাইটে। আপনাদের সঙ্গে আছি মৌ, আর আজ আমার অতিথি সঙ্গীত ভুবনের দামাদাম গার্ল খ্যাত শ্রদ্ধেয় রুনা লায়লা। আজ আমরা তার সঙ্গীত ক্যারিয়ারের 60 বছর উদযাপন করছি। 60 বছরের ক্যারিয়ারে দেশে বিদেশে বাঙালি অবাঙালি অনেক ভক্তদের ভালোবাসে আপনি সিক্ত হয়েছেন। খ্যাতির বিড়ম্বনার মধ্যেও নিশ্চয়ই আপনাকে পড়তে হয়েছে। দু একটি মজার গল্প যদি এই মুহূর্তে শেয়ার করেন। মজার গল্প হচ্ছে যে কোথাও কোনো অনুষ্ঠানে গেলে, হয়তো বিয়ের অনুষ্ঠানে কারো গেলাম, সেখানে ওই একটা পিক নিব, একটা পিক। পিকটা কি মানে একটা ছবি তুলবে। তো আচ্ছা ঠিক আছে, তোলেন। আচ্ছা, সে একবারে 4-5টা তুলে, তারপরে আবার বিভিন্ন অ্যাঙ্গেল থেকে। একবার এক বিয়েতে গেলাম, তো ওখানে এক বসে আছে আমার পাশে আরেকজন মহিলা, বেশ বয়স্ক। এসে ওই মহিলাকে
ধাক্কা দিয়ে সরিয়ে উনি বসে গেলেন ওর চেয়ারে অর্ধেক, আর অর্ধেক আমার পায়ের উপরে। তো আমি বললাম যে, বলে আমি ছেলের নানি। আচ্ছা, ভালো কথা, তো আপনি একটু ঠিক করে বসেন চেয়ারে। না, আমি ঠিক আছি। আমি বললাম, আপনি ঠিক আছেন? আমি তো ঠিক না, আপনি তো আমার অর্ধেক পায়ের উপরে বসে আছেন। সে আমাকে ছবি তুলবে। ঠিক আছে, এখন কি করব, না তো না করি না আমি কাউকে কখনো। তো ছবি টবি তুললো। তো এরকম অনেক ঘটনা হয়েছে। তারপরে দেখো বসে আছি, হঠাৎ করে পেছন থেকে মানে ধাক্কা আসলো। কি হলো দেখি, স্যুট বুট পরা 4-5 জন ভদ্রলোক ছবি তুলছে, আমাকে জিজ্ঞেসও করে নাই। তাই আমি বললাম যে, এক্সকিউজ মি, আপনি আপনি কি ছবি তুলতে দাঁড়িয়েছেন? জি 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 ম্যাডাম। তাই বললাম, আপনি তো আমাকে জিজ্ঞেস করেন নাই যে ছবি তুলতে পারেন কি? এটা সাধারণ ভদ্রতা যে আপনি আগে জিজ্ঞেস করবেন। ও আচ্ছা, সরি সরি। আমি বললাম, আর আপনি একটা মহিলার গায়ের মধ্যে এভাবে ধাক্কা দিয়ে দাঁড়াচ্ছেন, 4-5 জন কিন্তু। না সরি সরি, ঠিক আছে, একটু সরে যাচ্ছি। ওই দিক থেকে কেউ ছবি তুলছে, যেই ছবি তুলছে আবার ধাক্কা দিয়ে গায়ের মধ্যে ঢুকে গেল। তো এগুলো কিছু আছে যেগুলো মানে হয় অনেক সময়। আবার একটা অনুষ্ঠানে গিয়েছি আমি, জাস্ট গাড়ির থেকে নেমে একটা পা খালি নামাতে পেরেছি, এক মহিলা কোত্থেকে ছুটে এসে আমার পায়ের উপরে পড়ে, একটু আশীর্বাদ করেন। আমি বললাম, ভাই আমাকে নামতে দেন আগে গাড়ির থেকে, আমি এক পা নিচে এক পা উপরে। বলে যে না, আমি নেমে নেই, তারপর তোলেন। বলে না, আপনি তাহলে চলে যাবেন ভিতরে, আর ছবি তোলা হবে না। তো আমি সেইভাবে আপনিও আমার পায়ের উপরে, এক পায়ের উপরে পড়ে থাকবেন, আর হাজব্যান্ডকে বলছে, এই তাড়াতাড়ি তোলো, তাড়াতাড়ি তোলো। তো এরকম অনেক হয়। কিন্তু আমি একটা জিনিস যে কাউকে নিষেধ করি না। আমি জানি যে অনেকে অনেক কষ্ট পাবে এবং অনেক অনেক ধারণা নিয়ে, একটা অনেক মানে ভালোবাসা নিয়ে আসে ছবি তুলতে। তো বাট আমার একটা যে আপনারা অন্তত একটু যেই আর্টিস্ট হোক তার প্রতি একটু রেসপেক্ট দেখিয়ে করেন, পারমিশন নিয়ে করেন, কোনো আপত্তি নেই আমার। তো এরকম কয়েকটা ঘটনা ঘটেছে। আর আমার একটা গান নিয়ে আমি বলতে চাই, এটা অবশ্য আমি অনেকবারই বলেছি, যে তোমার আমার সেই ম্যাজিক বাউলিয়ানার ওটাতেও বলেছিলাম, কিন্তু আবারও বলি। সেটা হচ্ছে সাদের লাউ আমি রেকর্ড করলাম EMI ইন্ডিয়াতে। তো ওটা রেকর্ড করার পরে আমি চলে এসেছি। ওটা তো পরে শুনলাম যে ওটা অনেক কপি, 100,000 কপি বিক্রি হয়ে গেছে। তখন তো ওই ক্যাসেট প্লেয়ার ছিল, ইয়েগুলো LP RP, হ্যাঁ, ভাইনাল যেগুলো বলে, তো বিক্রি হয়ে গেছে। আর প্যান্ডেলে প্যান্ডেলে ওগুলো বাজছে, ওই গানটা বাজছে। তো আমি মাস 2 পরে গেছি আবার কলকাতায়। তো পাসপোর্টটা দিলাম ইমিগ্রেশনের দাদার কাছে। তো উনি তাকায়নি আমার দিকে, পাসপোর্টটা নিয়ে পাতা উল্টে দেখছে, নামটা দেখে রুনা লায়লা। আমি বলছি জি। আবার ছবিটা দেখে তাকায়, ছবি দেখে, আবার তাকায়, আবার নাম দেখে, বলে দিদি আপনি সেই সাদের লাউ? আমি বললাম না দাদা, আমি গেয়েছি, আমি সাদের লাউ নই। তো এরকম কিছু। আরেকবার দিল্লিতে প্রোগ্রাম করে ফিরছি, তো ইমিগ্রেশনে এক বয়স্ক ভদ্রলোক বসেছে, পাসপোর্ট দেখে বলে आप क्या करती हैं? আমি বলছি मैं आर्टिस्ट हूँ, सिंगर। बोले सिंगर है? बोले रूना लैला तो इंडियन सिंगर है। আমি বলছি नहीं, बोले उन्होंने वो दमादम मस्त कलंदर गाया। तो আমরা না, আমি সেই আমি সেই রুনা লায়লা, আমি গেয়েছি। নেই, ये कैसे हो सकता है? এটা হতেই পারে না। আমি বলছি ভাই, আমি ওই সিঙ্গার, আমি, এটা আমারই গাওয়া গান, আমার পাসপোর্ট, আমার নাম। সে কিছুতেই বিশ্বাস করছে না। আমার পাসপোর্ট নিয়ে সে মানে স্ট্যাম্পও করে না, কিছুই করে না। তার হচ্ছে না, আমাদের সিঙ্গার আছে রুনা লায়লা, তো আপনি বাংলাদেশি পাসপোর্ট নিয়ে করছেন কেন? আপনার ভাই, আমি সেই সিঙ্গার।
এদিকে অন্য কাস্টমসের লোক টোক ওরা চিনেছে, ওরা ঠিকই হাসাহাসি করছে। এই ভদ্রলোক আমি বলছি দেখো আমাকে তাড়াতাড়ি ইয়ে করো, আমার ফ্লাইট মিস হয়ে যাবে। তো বলে যে ये कैसे हो सकता है? भाई ये ऐसे ही है, मैं क्या करूं? तो খুব রেগে মেগে বলছে নেই রুনা লায়লা তো ইন্ডিয়ানই ছিল, তাহলে আপনি পাসপোর্ট চেঞ্জ করে এখন বাংলাদেশি হয়ে গেছেন। ম্যাম আমরা জানি, এবং আলমগীর স্যারও কিন্তু একটু আগে আলমগীর স্যার বলছিলেন স্ক্রিনে, একসময় ভারতের বিখ্যাত সাংবাদিক খুশওয়ান্ত সিং হ্যাঁ পত্রিকায় মানে আমাদের দেশে সরকারে বরাবর লিখেছিলেন তোমরা আমাদের রুনা লায়লা দাও, বিনিময়ে ফারাক্কার সব পানি নিয়ে যাও। আবার 1974 সালের আগে পাকিস্তান সরকারেরও উচ্চ পর্যায়ে থেকে এরকম অনুরোধ এসেছিল বা চেয়েছিল আপনি সেখানে থেকে যান, কিন্তু আপনি বরাবরই বাংলাদেশে থেকেছেন, স্থায়ী হয়েছেন। এই 60 বছর ক্যারিয়ারে কখনো কি বিদেশে স্থায়ী হতে ইচ্ছা হয়নি? না। কেন? এটা আমার দেশ, সবকিছু আমার এখানে এই মাটিতেই। আমি যখন আমার বলবো যে আমার ক্যারিয়ারের একদম পিক অফ মাই ক্যারিয়ার পাকিস্তানে ছিলাম, মানে একটা ছবিতে 6টা গান হলে 5টা গানই আমি গাচ্ছিলাম, এরকম একটা অবস্থা। একদিনে ওই টাইমে ওই ফুল মিউজিশিয়ানের সাথে আমি একদিনে 7টা গান রেকর্ড করেছিলাম ছবির, এই স্টুডিও ওই স্টুডিও ওই স্টুডিও করতে করতে করেছিলাম। আমরা শুনেছি যে নূরজাহান উনি একটি গান করতো, আপনি 5টি গান করতেন এক সিনেমায়। আমি করতাম, বা মেল সং কিছু থাকলে হতো। ম্যাডামের গান মাস্ট ছিল, একটা ছবিতে থাকবেই। তো তারপরে যখন বাংলাদেশ হলো, আমরা তো তার আগে থেকেই, আমার আব্বা তো সিভিল সার্ভেন্ট ছিলেন, উনি আগেই অপশন দিয়ে দিয়েছিলেন যে আমি থাকবো না এখানে, আমি চলে যাব বাংলাদেশ। তো আমাকে জিজ্ঞেস করেছিল আব্বা যে তুমি কি যেতে চাও, তোমার এখানে এত বড় ক্যারিয়ার, এত নাম ধাম সবকিছু ছেড়ে তুমি যাবে? আমি বললাম হ্যাঁ আমি যাব। যদিও আমরা কোনোদিন এখানে থাকি নেই ওরকম ভাবে, মাঝে মধ্যে এসেছি, ছুটি কাটিয়ে চলে গেছি আবার, কিন্তু থাকা হয়নি কখনো ওইভাবে। তো আর ওই সময় তো আমরা 74-এ এসছি, তখন সিচুয়েশন একদম অন্যরকম ছিল। কিসে কি হবে না হবে কিছুই জানতাম না। আমি বললাম আব্বাকে যে না আমি যাব। বললো যে তুমি দেখো চিন্তা করে, তোমার বোন এখানে বিয়ে হয়ে এখানে আছে, তুমি চাইলেই থাকতে পারো। আচ্ছা না আমি থাকবো না। কেন জানি তখন মনটা কেমন জানি হয়ে গেল, এত বছর ওই দিকে থেকেছি কিন্তু ওই টানটা কখনো হয়নি। এই মাটির জন্য যে কি একটা টান হলো যে না আমার ওখানে যেতেই হবে, যত যাই হোক। বলে যদি ওখানে গিয়ে গান বাজনা সেরকম না হয়, না হলে না হবে, কিন্তু আমি যাব, ওখানে গিয়ে থাকবো। একটা অন্যরকম একটা ইমোশন কাজ করেছে তখন, একটা কানেকশন কাজ করছিল। হ্যাঁ, যদিও কোনো কানেকশন অ্যাজ সাচ ছিল না। হ্যাঁ, আমার আত্মীয় স্বজনরা এখানে সবাই ছিল, কিন্তু ওই থাকা হয়নি বা ওরকমভাবে কোনো ফ্যামিলিয়ারিটি ছিল না। আর একটা আননোন ইয়ে ছিল যে কোথায় গিয়ে কি হবে না হবে। আচ্ছা যা হবে আল্লাহ আছে উপরে, দেখা যাবে। তো সেই 74-এ চলে আসা হলো, এবং ইন্ডিয়া থেকে বহুবার মানে বলেছে চলে আসেন। ইভেন যখন পাকিস্তান ছাড়ছি তখন সব ডেলিগেশন করে তখন প্রাইম মিনিস্টারের কাছে গিয়ে বলেছে ওনাকে থামা, যেতে দিও না, আমাদের বিরাট লস হয়ে যাবে মিউজিক ইন্ডাস্ট্রি। তো বলে যে এখন ও যদি স্বেচ্ছায় যেতে চায় আমি তো জোর করে আটকাতে পারবো না। তো চলে এসছি। আর এখানে আসার পরে অনেক দিক থেকে অনেক রকম বাধাও এসছে শুরুর দিকে, তারপরেও এখনো হ্যাঁ। তো যাকে ওগুলো আর বলে লাভ নেই। তো আল্লাহ আছে উপরে, বিচার করে, ভালো মন্দের বিচার সেই করে। তো সবসময় আমার একটা দৃঢ় বিশ্বাস ছিল যে আমি যদি ঠিক থাকি, আমার যদি মন পরিষ্কার থাকে, আমার যদি নিয়ত পরিষ্কার থাকে, তাহলে আমাকে কেউ আটকাতে পারবে না একদম। আর আমার যদি ট্যালেন্ট থাকে, ঠিক তাই। তো এই চিন্তা করে
তারপর দেখি আস্তে 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 গান এখানে শুরু হলো, ছবির গান এসে তারপরে 74-এই এন্ড অফ 74 আমাকে ইন্ডিয়ান কাউন্সিল ফর কালচারাল রিলেশনস ওরা ইনভাইট করলো গভর্নমেন্টের তরফ থেকে 3টা জায়গায় প্রোগ্রাম করার জন্য, বম্বে, দিল্লি আর কলকাতা। তো বম্বেতে আমাকে জিজ্ঞেস করেছিল যে আপনি স্পেসিফিক্যালি কারোর সাথে দেখা করতে চান কি না। আচ্ছা, তা আমি বলছি আমি একজনের সাথে দেখা করতে চাই, সেটা হচ্ছে লতা দিদি। আচ্ছা, তো বললো ওনাকে আনা খুব কঠিন, উনি যায় না কোথাও সাধারণত, তা আমি ট্রাই করে দেখেন যদি আসে। তা আমি ভাবছিলাম যে আসবেন না উনি, যে যায় না কোথাও। তারপরে আমি ব্যাকস্টেজ রিহার্সাল করছিলাম বম্বেতে, হঠাৎ করে দেখি দূর থেকে, মানে স্টেজ ডোর আছে না, পেছন দিক থেকে কেউ আসছে সাদা শাড়ি পরা, তার সাথে আরো 2-3 জন মহিলা ছিলেন। সাদা শাড়ি পরা ওই দিক থেকে আসছে কে, যখন আরেকটু কাছে এসছে আমি তো হাত পা কাঁপা শুরু হয়ে গেছে যে স্বপ্নের একটা মানুষ, মানে আমি তাকে একদম সামনাসামনি দেখছি, আমার বিশ্বাস হচ্ছিল না, মানে কি যে অবস্থা, আমার মনে হয় যে আমি ফেইন্ট হয়ে যাব, এত এক্সাইটেড লাগছিল। তো তারপরে উনি দেখি ফুলের তোড়া নিয়ে এসছেন, গোলাপ ফুল, ওটা আবার আমাকে দিলেন, আমি আবার পায়ে হাত দিয়ে সালাম করলাম ওনাকে। তো ওই ছবি আবার তুলেছে ফটোগ্রাফার, ও তো টের পেয়ে যায় কিভাবে, এসে ছবি তুলেছে, ওটা পরের দিন পেপারে দিয়েছে যে ওয়ান নাইটিঙ্গেল মিটস অ্যানাদার। আমি ভাবলাম যে কোথায় উনি আর কোথায় আমি, কিন্তু উনি গোটা অনুষ্ঠানটাই উনি বসেছিলেন এবং শুনেছেন প্রত্যেকটা গান, এবং আমি শুরু করার আগে উনি আবার ছোট্ট করে একটা ভাষণও দিলেন, খুব সুন্দর করে বললেন। তারপর থেকে যাত্রা শুরু হলো আমার ওইখানে গান করার, কনসার্ট করার। অনেক অনেক কাশ্মীরে ওই তখন শেখ আবদুল্লাহ সাহেব উনি ছিলেন চিফ মিনিস্টার, উনি আমাকে একটা হাতে লেখা পার্সোনাল একটা চিঠি পাঠালেন। আচ্ছা, যে আমি এখানে একটা হসপিটাল করতে চাই, বিকজ আমাদের এখানে কেউ অসুস্থ হলে, ওরকম সিরিয়াস কিছু হলে ওকে দিল্লি অথবা চণ্ডীগড়ে যেতে হয়, তো খুব এক্সপেন্সিভও হয় আর কষ্ট হয় ওদের। তো এখানে একটা হসপিটাল করার জন্য আমি একটু ফান্ড রেজ করবো। আচ্ছা, তো আমি এখানে আমাদের শিল্পীদেরকে আমি রিকোয়েস্ট করেছিলাম, টাকা ছাড়া কেউ রাজি হয় না। আচ্ছা, এটা চ্যারিটেবল একটা কজ, কেউ রাজি হয় না। তো আমি চাই আপনি এই অনুষ্ঠানটা করেন, আর আপনি যা রেমিউনারেশন চাইবেন তাই দিব আপনাকে আমি। আপনি বিদেশি একজন আর্টিস্ট, আমাদের দেশের জন্য আমি সেটা তো ভালো কাজ, একটা দেশের আর বিদেশের তো কোনো এখানে কিছু নাই। তো আমি বললাম যে আমি অবশ্যই আসবো, আমি কোনো টাকা পয়সা নেব না, আপনি যে আমাকে চিঠি দিয়েছেন, পার্সোনাল একটা চিঠি, এটাই আমার জন্য বিরাট একটা সম্মানের ব্যাপার। তো উনি গোটা ফ্যামিলিকে নিয়ে গেলেন, বাহ, আব্বা, আম্মা, ভাই, আমরা গেলাম 4 জন। ওনার প্লেন থেকে নামার পর থেকে সেই রেড কার্পেট দিয়ে, তারপরে ওনার পার্সোনাল যে গাড়ি ফ্ল্যাগ দেওয়া, ওইটাতে করে নিয়ে গেল ওনার রেসিডেন্সে, যেটা অফিসিয়াল রেসিডেন্স, ওখানে থাকার ব্যবস্থা করলো। মানে কি বলবো, মানে এত বেশি সম্মান, সত্যি মাঝে মধ্যে মানে নিজের কাছে কেমন জানি মনে হয় যে এতটা সম্মান, এত ভালোবাসা পাওয়ার মতন কি আমার সেই যোগ্যতা আছে। এক এক সময় চিন্তা করি, এই যে কলকাতায় গেলাম, তখন লতাজি আশাজি প্রোগ্রাম করছেন, আমার আগের দিন ছিল। তো যেদিন আমার অনুষ্ঠান, ঢোকার সাথে সাথে দেখি দুই পাশে লাল রেড কার্পেট দিয়েছে, ওটা দিয়ে হাঁটছি, আর দুপাশে মহিলারা উলু দিয়ে বরণ পুজো করছে। আমার তো চোখে পানি চলে এসছে, যেটা কি, এটা এত বড় সম্মান, এটা আসলে ভাবা যায় না। তারপরে ওনারা যখন পরের দিন গাইলেন, সেদিন আমাকে ইনভাইট করলেন যে আপনি ফুল দিবেন ওদের স্টেজে গিয়ে।
এই জিনিসগুলো আসলে মানে একটা শিল্পীর জন্য, একটা মানুষের জন্য বিরাট পাওয়া। একদম। আমি আরেকটু যোগ করতে চাই, আপনি যখন 1979 সালে জানে বাহার সিনেমায় মোহাম্মদ রাফির সঙ্গে মানে মার গাউরে গানে প্লেব্যাক করেছিলেন, সে সময় শুনেছি তিনি আপনাকে দাঁড়িয়ে সম্মান প্রদর্শন করেছিলেন। আমি মানে এরকম একটা মানুষ আমি দেখি নেই, জানি না আমি এত একটা ভালো মানুষ। আমি যখন ছোট ছিলাম, যখন আমি ওনার গান শুনতাম, তখন আমি খালি দিলীপ কুমার সাহেবের চেহারাটা ভেসে উঠতো যে এই গলা তো দিলীপ কুমারের চেহারা হবে। প্রথম যখন ওনার ছবি দেখি আমি একটা ম্যাগাজিনে, আমি বললাম যে এই ভদ্রলোক এইরকম মানে প্রেম, এত ইমোশন দিয়ে কত রকমের গান উনি গায় কিভাবে, মনে হয় যে ওই দিলীপ কুমারের চেহারা ভেসে উঠছে। তো প্রথম ওই বাপ্পি লাহিড়ী বললো একটা গান আছে রফি সাহেবের সাথে, আমি বলছি বলো কি, হায় হায়। তো আমার তো মানে এক্সাইটমেন্ট, তো বললো হ্যাঁ। তারপরে রিহার্সাল করলাম, ও রফি সাহেবের বাসায় ও রিহার্সাল করে এসছে। তারপরে স্টুডিওতে গেছি, আমাকে তো গাড়ি প্রডিউসারের গাড়িটা নিয়ে গেছে, আমি গিয়ে দেখি উনি বসে গানটা রিহার্স করছেন, আগেই চলে গেছে। আচ্ছা। আমি ঢুকে আমি বলছি সরি আমার দেরি হয়ে গেছে মনে হয়, তো দাঁড়িয়ে গেছেন ভদ্রলোক। दाढ़ी ये बोले जी नहीं नहीं आप बिल्कुल सही टाइम पे आई हैं, मैं जल्दी आ गया, आपके साथ गाना है ना। তো আমি বললাম, আমি কেঁদে ফেলার অবস্থা, আমি বললাম যে রফি সাহেব আপনার সাথে গান গাওয়ার সুযোগ পাচ্ছি, এটা আমার জন্য যে কত বড় একটা সম্মানের ব্যাপার, এটা স্বপ্নের মতন ছিল, সেটা যে আজকে পূরণ হচ্ছে আমার বিশ্বাস হচ্ছে না। আমাকে বলছে आप बैठिए, তো আমি বলছি नहीं आप बैठिए पहले, বলি नहीं नहीं पहले आप बैठिए। তো আমি যখন বলছি যে আপনার সাথে গান গাওয়া बहुत इज्जत की बात है, तो बोलছেন যে मेरे लिए बहुत इज्जत की बात है कि मैं आपके साथ गा रहा हूँ। আরে বাহ, দারুণ দারুণ। মানে এইসব মানুষ আসলে এরা বড় হয় এই কারণে এত অমায়িক, এত মানে হাম্বল। এই জিনিসটা আমাদের সবার মধ্যে থাকা উচিত। একটা শিল্পী যতই বড় হোক, যতই একজন লোক যতই বড় হোক, তার ব্যবহার যদি ভালো না হয় তখন ওর প্রতি ওই ভালোবাসাটা চলে যায়, থাকে না। একেবারেই তাই। 60 বছরের ক্যারিয়ারে কত স্মৃতি, কত গল্প। এবার দেশের বাইরের তারকা মহাতারকাদের সঙ্গে বিশেষ কিছু মুহূর্ত আমরা দর্শকদের দেখাতে চাই, যদি আপনার অনুমতি পাই। নিশ্চয়ই, লেটস হ্যাভ এ লুক। चीफ मिनिस्टर ऑफ कश्मीर शेख अब्दुल्ला बाप्पी लाहिड़ी। খুব রোমান্টিক ছবিটা।
কেমন লাগলো? খুবই ভালো। সত্যি আপনি আপনার গানের মতোই, আপনি যে আপনারই তুলনা। বলিউডে বেশ কিছু সিনেমায় আপনি প্লেব্যাক করেছেন, যা শুরু হয়েছিল এক্সে বার্কার এক, এক সিনেমার টাইটেল সং দিয়ে, এবং সেই 18 সেপ্টেম্বর 1976 সালের কথা বলছি, মুক্তি পেয়েছিল সেদিন এই সিনেমাটি। এমনকি অমিতাভ বচ্চন যে সিনেমার জন্য জাতীয় চলচ্চিত্র পুরস্কার পেয়েছিলেন, সেই অগ্নিপথ সিনেমায় আপনি প্লেব্যাক করেছিলেন। পেছন ফিরে তাকালে ম্যাম কি মনে হয়? আমি অ্যাকচুয়ালি খুব বেশি কাজ করি নেই। প্রথম তো কিছু রেগুলেশনস ছিল বিদেশি আর্টিস্ট ওইখানে কাজ করার ব্যাপারে, বাট যেটুকু করেছি খুব ভালো কাজ পেয়েছি আমি। যেরকম ঘরন্দা ছবির ভূপেন্দ্র সিং এর সাথে দো দিওয়ানে শহর মে, তারপরে তুমি হো না হো, এই গানগুলো এখনো মানুষ খুব পছন্দ করে। আর একসে বাড়কার এক তো আমার প্রথম গান, কল্যাণজি আনন্দজি ভাইয়ের সুরে। কল্যাণজি ভাই খুব হিউমারাস ছিলেন, তো গানের মধ্যে ছিল একসে বাড়কার এক, मैं लाई हूँ तोहफे अनेक, जुल्फों की शाम लाई, दिल तेरे नाम लाई, मजा आएगा मुलाकात का। তারপর একটা ডায়লগ ছিল, क्या प्रोग्राम है आज रात का। তো উনি টক ব্যাক অন করে বলে, খানে কা প্রোগ্রামে চলে। খুবই দারুণ। আমরা কি আজ একটু আপনার ক্রাশদের গল্প শুনবো? ডিকে এসকে মানে দিলীপ কুমার, শশী কাপুর। একবার শুনেছি ফিল্মফেয়ার অ্যাওয়ার্ডে শশী কাপুর আপনার হাতও ধরেছিলেন। উফ, অ্যাকচুয়ালি আমাকে অ্যাজ এ স্পেশাল গেস্ট ফিল্মফেয়ার অ্যাওয়ার্ডসে ইনভাইট করেছিল। আমাকে বলেছিল যে কিশোরদার অ্যাওয়ার্ডটা আমি দেব। আচ্ছা। তো কিশোরদা ছিলেন না বোম্বেতে, তো অশোক কুমারজি, দাদামণি আর কি সবাই বলে উনি নেবেন আমার হাত থেকে, উনি নেবেন ওনার তরফ থেকে। আচ্ছা। আমি বসে আছি ওখানে, তো সবাই অমিতাভ বচ্চন, রাজেশ খান্না, যত স্টার আছে সব এখানে বসা। তো যারা যারা অ্যাওয়ার্ডিজ তারা স্টেজে উঠে বসছে, অ্যাওয়ার্ড নিয়ে ওখানে বসছে। তো শশী কাপুর তো আমার অনেক আগে থেকে ক্রাশ ছিল, ভীষণ ক্রাশ ছিল। তো দেখছি অ্যাওয়ার্ড নিয়ে স্টেজে বসে, আমি তো হা করে তাকিয়ে আছি। তারপর এর মধ্যে আমাকে ডাকলো ওনার অ্যাওয়ার্ডটা দেওয়ার জন্য। তো আমি উঠে তো দাদামণিকে অ্যাওয়ার্ডটা দিলাম। তো দেওয়ার পরে আমি হেঁটে বেরিয়ে যাব, হঠাৎ করে পেছন থেকে কে আমার হাত ধরে টানছে। ঘুরে দেখি শশী কাপুর। আমি তো ফেন্ট হয়ে যাওয়ার অবস্থা, কোত্থেকে কি হলো। তো মানে এই উনি কখন যে উঠে চলে আসছে আমি খেয়ালও করি নাই। আচ্ছা। আর পুরা পাবলিক অডিয়েন্স সব তালি বাজাচ্ছে, খুব স্বাভাবিক। হ্যাঁ, সবাই খুব খুশি, তালি বাজাচ্ছে। তারপরে আমাকে বলছে যে আপনি এখানে বসেন আমাদের সাথে। বলছে আপনারা তো অ্যাওয়ার্ডিস, আমি এখানে কি করে বসবো? বলে না না, একটা চেয়ার লাগাও। লাগিয়ে ওনার পাশে আবার বসালো। আমি তো খালি তাকাই। এই যে একটা ছবি দেখছিলাম যে আপনি তার দিকে খুব মুগ্ধ দৃষ্টিতে এটা আমার অ্যাকচুয়ালি আমার এটা একটা কনসার্ট ছিল। তো কনসার্টটা শুরু হয়ে গেছিল, শশী কাপুর এসছেন, একটু দেরি হয়েছে। তো ওখানে কনসার্ট শুরু হলে দরজা আর খোলে না, যেই হোক ডিস্টারবেন্স হয়। তো উনি এসছেন কখন আমি জানি না। এখন তারপরে দেখি যে তখন 3-4টা গান হয়ে গেছে। এসে দেখি যে উনি ঢুকলো, ঢুকে মায়ের পাশে একটা সিট খালি ছিল, ওটাতে বসলো। আচ্ছা। তো বসার পরে আমি তো আল্লাহ এখানে চলে এসছি। তারপরে একটা ব্রেক নিয়েছি, তখন দেখি ব্যাক স্টেজ চলে এসছে। তখন ওই বসে গল্প করছি, আমি তাকিয়েছি এরকম করে, ওইটা ছবিটা তোলা হলো। তো আমি বললাম যে শুটিং ছিল না আপনার আজকে? বলে হ্যাঁ শুটিং ছিল। বললাম আমার খুব পেট ব্যথা করছে, যাচ্ছি এখন। অজুহাত দিয়ে চলে এলো আপনার সঙ্গে দেখা করার জন্য। এরকম এরাও শাবানা আজমি, ডানি, এরাও একবার এরকম এসছে, এসে কনসার্ট শুনতে এসছে আর কি, গান। সবার সাথে ভালো একটা
সম্পর্ক আছে আর এত সম্মান করে ওরা আর্টিস্টকে, স্পেশালি যারা গান করে বলে আপনারা অ্যাকচুয়ালি তো সাধারণ মানুষের পর্যায়ে আমরা চিন্তা করি না, আপনারা দেবী দেবতার পর্যায়ে সব থাকেন। এত সম্মান দেশ বিদেশে নিজের দেশে পাওয়াটা একটা আল্লাহর অশেষ রহমত অবশ্যই। এবং আমার মানে এত স্ট্রং আমার ফেথ যে আমি আমার কত রকমের সমস্যা জীবনে হয়েছে কিন্তু আল্লাহ পার করে দিয়েছে সব সুন্দরভাবে। সো আমি সব সময় তার শুকর আদা করি। আমি অ্যাকচুয়ালি খুব গর্ববোধ করি যখন বিদেশে যাই কোথাও শো করতে, তখন আমি বলে দিই যে অ্যানাউন্সারকে যে প্লিজ আমার নামের আগে কিন্তু বলতে হবে যে বাংলাদেশ, রুনা লায়লা ফ্রম বাংলাদেশ বা রুনা লায়লা অফ বাংলাদেশ, এটা আপনাকে বলতেই হবে। তো ওরা বলে, তো এটা আমি প্রাউড ফিল করি যে আমি এই দেশের মেয়ে, এই দেশেই গান করছি, এই দেশের সম্মানকে আমি বাইরের জগতে নিয়ে যাওয়ার চেষ্টা করছি। আমি মনে করি যে আমি বাংলাদেশের পতাকা নিয়ে একদম দেশ বিদেশে যাচ্ছি। একেবারেই তাই, ফেস অফ বাংলাদেশ, ব্র্যান্ড অফ বাংলাদেশ। আমরা এবার স্ক্রিনে আবারও চোখ রাখবো, আপনার জন্য আরও বেশ কিছু সারপ্রাইজ অপেক্ষা করছে। रूना जी नमस्ते एंड आपको बहुत बहुत शुभकामनाएं, बहुत बहुत बधाइयाँ, मुबारक हो आपके 60 साल गायकी के पूरे होने पर। यू आर अ लेजेंड, यू आर वेरी स्पेशल चाइल्ड ऑफ गॉड। सारी दुनिया को आपने इंस्पायर किया है, नॉट जस्ट विद योर वॉइस, विद ऑल्सो योर ब्यूटिफुल बिहेवियर एंड लॉट्स ऑफ लव दैट यू कैरी इन योर हार्ट फॉर एवरीवन अराउंड। सो बहुत बहुत शुभकामनाएं एंड आई होप टू सी यू सून। कभी आपको मिलेंगे, बरसों हुए आपको मिले हुए। ऑल द बेस्ट। एक से बढ़कर एक से बढ़कर एक, करते करते 60 साल हो गए रूना जी। हाईएस्ट कॉन्ग्रेचुलेशन, 60 साल तक टिके रहना एक जगह और इतने प्यारे लोगों को मिलना बहुत बड़ी बात है। ऑल द बेस्ट, और एक से बढ़ते करते जाइए, 60 से 70, 70 से 80 गाते रहिए, बस बदल लेते रहिए, लोगों को एंजॉय कर रहिए। यही आनंद जी बोल रहा हूँ, अपनी पिक्चर में गाया है जो आपने, वो भी गाना था एक से बढ़कर एक, बस इस तरह बढ़ते रहिए। ऑल द बेस्ट। आदाब, मैं हूँ आपका गुलाम अली और बहुत अच्छी खुशखबरी सुना रहा हूँ कि वो ये है कि रूना लैला जी को आज 60 साल हो गए म्यूजिक का काम करते हुए और सुर में काम करते हुए। बहुत खुशी की बात है, खुदा उनको और हिम्मत दे और सबको सब सुनते रहें और खुश रहें, इनके लिए दुआ करें और मैं भी इनके लिए दुआ करता हूँ, सुर में रहें, खुश रहें। Runa Laila ji is an iconic singer and one of the most popular artists of our times. The range which she has got in genres of her music: folk, ghazals, romantic duets, pop songs, thumri, dadra. I mean, you can name it. And I saw her during the late 70s when she had come to India for the first time. I became a fan, and till date, I'm an ardent fan of Runa ji. Runa ji, I wish you good health and a lot more music coming from you. God bless. You have given the world the most amazing music through your beautiful voice in so many different languages that we are eternally grateful to God that He gave you to us. And may you live long and keep blessing us with your beautiful music and your beautiful voice. And we love you beyond your imagination. রুনাকে আমি বহুদিন চিনি, যখন প্রথম দিকে কলকাতায় এলো, ছিপছিপে সুন্দরী একটি মেয়ে। তবে অন্তদা তখন অনেক প্রোগ্রামে রুনাকে নিয়ে গেছে, আর আমিও সেখানে গান করতে যেতাম। আমি দূর থেকে দেখতাম, খুব ভয় লাগতো যে বাবা এত বড় আর্টিস্টের সঙ্গে কিভাবে কথা বলবো। পরবর্তীকালে ওর সঙ্গে বহুবার আমার দেখা হয়েছে, আর সারা পৃথিবীতে লোকেরা ওকে চেনে। খুব ভালো থেকো রুনা তুমি, আমি এটুকুই বড় দিদি হিসেবে ঈশ্বরের কাছে প্রার্থনা জানালাম। I am congratulating you on your 60 glorious years.
in music, you have mesmerized, I think, more than a few generations. And whoever heard you first time became your fan. And you have done fabulous work. You have worked with so many glorious and so many talented musicians, and I don't think anybody ever got disappointed about your work, your voice, your charm. So my best wishes, and please keep singing and keep mesmerizing us. Thank you. Runa Laila has just completed her 60 years of singing, and I just want to say that we miss you a lot. We can't get enough of you. May you keep singing for the rest of our lives and keep making this world beautiful through your magical voice. Lots of love all the way from Pakistan, and once again, we love you. रूना लैला जी, आपको जानी लीवर का बहुत बहुत सलाम और आपको बहुत बहुत मुबारकबाद। 60 साल कंप्लीट किए आपने म्यूज़िक की दुनिया में, स्टेज की दुनिया में, और अपने चाहने वालों के दिलों में राज कर रही हैं। बहुत बहुत मुबारक, और ऊपर वाला आपको सेहत दे और भी काम करें और भी लगे रहें। मेरा बाबू छेल छबीला मैं तो नाचूंगी। ऑल द बेस्ट। ম্যাম গুজবাম হচ্ছে, আপনি কি বলবেন? দিস ইজ লাভ, পিওর লাভ অ্যান্ড পিওর রেসপেক্ট। একজন আর্টিস্ট আর একজন আর্টিস্টকে যেটা দেয় তার থেকে আরও অনেক বেশি তারা আমাকে দিয়েছে ভালোবাসা, এবং দেখা হয় না, অনেকের সাথেই দেখা হয় না নানা কারণে, যতটা হওয়া উচিত। কিন্তু তারপরে ওদের মনে যে আমার প্রতি যে শ্রদ্ধা বা ভালোবাসা আছে, এটা কিন্তু সত্যি খুব এইখানে লাগে। একদম একদম। তো আই এম ভেরি গ্রেটফুল যে তারা সবাই they took the time out to record a video clip for this occasion. এটা অন্যরকম ভালোবাসা। আমি এবার অন্য প্রসঙ্গে যেতে চাই। রুনা ম্যাম, আপনি 8 বার জাতীয় চলচ্চিত্র পুরস্কার পেয়েছেন, এবং নারী সঙ্গীত শিল্পী হিসেবে একমাত্র আপনি সুরকার হিসেবেও জাতীয় চলচ্চিত্র পুরস্কার পেয়েছেন, এবং 7 বার পেয়েছেন সঙ্গীত শিল্পী হিসেবে জাতীয় চলচ্চিত্র পুরস্কার। একটা ব্যাপার বলি যে বাংলাদেশের অনেক শিল্পীরা আপনার সুরে গান গেয়েছে, এর বাইরে কিন্তু দেশের বাইরে অনেক গুণী শিল্পীরা, কিংবদন্তি শিল্পীরা আপনার সুরে গান করেছেন। এবার গান রেকর্ডিংয়ের সময় তারা কে কি বলেছিলেন সেই মুহূর্তগুলো দর্শকদের সাথে শেয়ার করতে চাই। আপনি নিশ্চয়ই বুঝতে পারছেন আমি কাদের কথা বলছি। পর্দায় চোখ রাখি। ये जो फोन है ना, ये जो फोन है आजकल पता नहीं कहाँ कहाँ से मिलाता है, और यहाँ पर वो क्या बोलते हैं, अच्छी आवाज़ सुनाई भी नहीं देती है। तो बड़ी मुश्किल के बाद मैंने देखा कि फ़ोन का नाम पढ़ा, मैंने कहा ओ माय गॉड, तो क्या करूँ मैं, माय गॉड क्या करूँ। वो रूना लैला जी का फ़ोन था, और वो कह रही थी आशा जी कैसी हैं आप मेरा गाना गाएंगे? मैं खड़ी होगी, मैं गाया रूना लैला जी आपका गाना मैं नहीं गाऊँ कैसे हो सकता है, आप मुझसे क्यों गवा रही हैं, आप तो मेरे से अच्छा गाती हैं, तो और आपकी हरकतें मेरे को थोड़ी आएंगी। तो उन्होंने हंस दी वो, मेरी बड़ी फ्रेंड अच्छी है वो, हम लोग बहुत 1-1.5-2 महीने तक दुबई में गुजारे हैं किसी काम के लिए, और तब हमारी बहुत दोस्ती हो गई थी। लेकिन कभी कभी मुझे लगता है कि मैं ढाका जाऊं और उनके पास बैठ के खाना खाऊं, लेकिन बहुत मुश्किल होता है यहाँ से निकलना। और आज मैं जो गाना गा रही हूँ वो उन्होंने खुद ने बनाया हुआ है, और मैं कोशिश कर रही हूँ कि अच्छा गाऊँ। रूना लैला जी का, मैम का एक जो गाना है बंगाली में, मैंने वो रिकॉर्ड किया है, प्योरली लव सॉन्ग है, बहुत खूबसूरत इसका म्यूज़िक दिया है राजा काशिफ ने, और कंपोजिशन की है मैम रूना लैला जी ने, और मैंने इसको गाया उनके साथ। ये मेरे लिए बहुत आई फील वेरी प्राउड कि मैंने इतनी बड़ी लेजेंड के साथ परफॉर्म किया है, और आई होप आप सब लोगों को बहुत पसंद आएगा। और
বেস্ট অফ লাক। কে বলে নেই ভালোবাসা? What a beautiful song. What a beautiful composition. And it's been composed by the super songstress Runa Laila. I'm so happy that she called me to sing this song, and it's an honor to work with her and to sing her composition. I really enjoyed it, singing it, and I'm sure that you would love the song. सबसे पहले तो मुझे बेहद खुशी है, मैं अपना पहला गाना बंगाली में मैं गा रहा हूँ और मेरे लिए सबसे बड़ा ऑनर इस बात का है कि मैं इतनी महान सिंगर लेजेंडरी रूना लैला जी के साथ मैं ये गाना गा रहा हूँ। मेरा रूना जी के साथ जो रिश्ता है वो बहुत पुराना है कि मैं जब 10 साल का था तो वो अबू धाबी आई थी और जब वो अबू धाबी आई थी कॉन्सर्ट के लिए तो मैंने उनका कॉन्सर्ट जो था एक बच्चे होने के नाते 10 साल की उम्र थी मेरी, मैं बजाता था पियानो, तो मैंने उस कॉन्सर्ट में ओपनिंग की थी। मेरी बहुत अरसे से ख्वाहिश थी कि मैं एक बंगाली गाना गाऊं और इससे बेहतर क्या चीज़ हो सकती है कि मैं वो गाना एक ऐसी लेजेंडरी सिंगर के साथ मैं गा रहा हूँ, रूना लैला जी के साथ। तो I want to thank her for this wonderful love and affection, and I hope you enjoyed, and I hope to see you soon in Dhaka. नमस्कार रूना, केमन आछो तुमी? हेलो रूना, मैंने तुम्हारा गाना सुना, बहुत अच्छा लगा, तुम बहुत अच्छा गाती हो। तुम अच्छा तो गाती हो, पर ये तो नई बात हो रही है कि तुम एक म्यूज़िक डायरेक्टर भी बन गई हो। ये बहुत खुशी की बात है। और म्यूज़िक डायरेक्टर बनने के बाद तुमने जो गाने बनाए हैं वो बहुत अच्छे हैं। मैं बहुत खुश हूँ ये सुन के कि तुम्हारा काम अच्छा हो रहा है। रूना, मुझे तुमको ये कहना तो नहीं चाहिए क्योंकि तुम एक बहुत समझदार गायिका हो और समझ के गाती हो, तो ये काम भी तुम्हारा समझ के ही होगा। तुम जिस रास्ते पे कदम रख रही हो वो है मुश्किल, पर तुम्हारे लिए मुश्किल नहीं है। मैं तुमको इसके लिए बहुत बहुत शुभकामनाएं देती हूँ और भगवान करे तुम इसमें बहुत बड़ी म्यूज़िक डायरेक्टर बनो। तो मैं वो सारे जो बांग्लादेशी लोग हैं उनको प्रणाम करती हूँ और रूना, तुमको बहुत बहुत प्यार और नमस्कार। সত্যি আপনি আমাদের গ্লোবাল আইকন। এটা করতে গিয়ে খুব আনন্দ পেয়েছিলাম, আবার মানে আশাজিকে আমি গাওয়াবো, এটা একটা যার গান শুনে শুনে বড় হয়েছি, তার গান নকল করতাম, তার কাজগুলো নকল করতাম, তো তাকে আমি আমার সুরে গান গাওয়াবো। আমি প্রথমে ওনাকে ফোন করলাম, করে বললাম যখন, এক বাক্যে উনি বললেন হ্যাঁ অবশ্যই করব, মানে কোনো হেজিটেশন ছিল না। যাকে যাকে বলেছি সবাই রাজি, এবং আদনান তো টাকাও নিতে চায়নি, বলে আমি কোনো এইটা গান করছি এটাই আমার জন্য অনেক, সেটাও আপনার কম্পোজিশনে। অ্যান্ড দে ওয়ার সো কোঅপারেটিভ, সবাই যার যার স্থানে সবাই খুব নাম করা, কিন্তু কোনো রকম অহংকার, কোনো রকম ইয়ে, মানে আই ওয়াজ দ্য মিউজিক ডিরেক্টর, তো আমি যেটা বলছি সেটাই ওরা করছে। একটা ইয়ে ইনসিডেন্ট এরকম, আশাজি গানটা যখন করছি শেষ হয়ে গেছে রেকর্ডিং, তো এসে বসে শুনছি আমরা, ওখানে একটা লাস্ট पार्ट है, मैं बोला आशा जी इसको थोड़ा रिपीट कर देंगे सेकंड वॉइस में, हाँ कर देते, আবার গেছে মহিলা গিয়ে ওই পার্টটা আবার গিয়ে দিয়েছে। মানে এত কোঅপারেশন, আসলে সত্যিকার আর্টিস্ট যারা তারা মানে পারফেকশন সবসময় চায়। আমি যেরকম এখনো গান করতে গেলে আমার 100 বার মনে হয় না এটা আরেকবার করি, এটা ঠিক হয়নি, ওইটা আর আগের গানগুলো শুনি তখন মনে হয় যে আরেকবার গাইতে পারলে বোধহয় বেটার হতো। মানে সবসময় নিজেকে ইমপ্রুভ করার চেষ্টা করি, ক্রিটিসাইজও করি অনেক সময়, না এটা ভালো হয়নি, এটা আরও একটু ভালো হতো। তো এই জিনিসটা সবসময় কাজ করে, এবং এদের সাথে কাজ করে আমি এখানকার কিছু
এই প্রজন্মের শিল্পীদেরকেও গান গাইয়েছি আমার কম্পোজিশনে। তো ভালো ভালো গেয়েছে ওরা সবাই। প্ল্যান হচ্ছে আরো কিছু করব গান আবার এদেরকে নিয়ে। হ্যাঁ ম্যাম, আমি এবার আপনার অনুমতি পেলে শেষবারের মতো বিরতিতে যেতে চাই। দর্শক, সময় হয়েছে আরো একটি বিরতি নেবার। ফিরছি এক্ষুনি, কোথাও যাবেন না। দর্শক, ফিরে এলাম ব্রেক থেকে। সবাইকে আরও একবার আমন্ত্রণ জানাচ্ছি স্টার নাইটে। সঙ্গে আছি মৌসুমী মৌ, আর আমাদের সঙ্গে রয়েছেন 8বার জাতীয় চলচ্চিত্র পুরস্কার বিজয়ী, বাংলা গানের অলংকার, শ্রদ্ধেয় রুনা লায়লা ম্যাম। ম্যাম, আমার মনে হয় দর্শকরা আমাদের শুধু দেখছেন, আমাকে একটু বকা দিচ্ছেন, আমার উপর রাগ হচ্ছেন। কে? মানে শ্রদ্ধেয় রুনা লায়লা আছেন এখানে, তার কাছ থেকে একটা গানের একটু শুনবো না? এটা আসলে এটা তো কথা ছিল না ম্যাম। আমি এর আগেও বকা খেয়েছি স্টেজে, আর আজকে তো আবহাওয়াটা খুব ভিন্ন। আজকে আমি কিন্তু আপনাকে অনেক সারপ্রাইজ দিয়েছি, তো সেই জায়গা থেকে একটা গান যদি একটু শোনাতেন। এটা তো আগে বলতে হতো। ম্যাম, আমি খুবই সরি ম্যাম, আমার খুব ভয় করছে, তারপর আমি এই অনুরোধটা করছি যে এতগুলো সারপ্রাইজ দিলাম, আপনার মন তো ভালো হয়ে গেছে নিশ্চয়ই? মন তো ভালোই আছে, এবং আজকের দিনটা বিশেষ, সেই জায়গা থেকে যদি আমি এবং আমাদের যত দর্শক আছে সবার জন্য একটু গান করতেন। আমারই কম্পোজিশন একটা করি। ফেরাতে পারিনি তোমাকে এ ভালোবাসায়, ফেরাতে পারিনি তোমাকে এ ভালোবাসায়, তবুও ফেরানো পথে রয়েছি আশায় আশায়, ফেরাতে পারিনি তোমাকে এ ভালোবাসায়, তবুও ফেরানো পথে রয়েছি আশায় আশায়, ফেরাতে পারিনি তোমাকে এ ভালোবাসায়। অসাধারণ, অনন্য, অসাধারণ। অশেষ কৃতজ্ঞতা আমার অনুরোধ রাখবার জন্য। এবারে আমাদের পরবর্তী সেগমেন্ট, যার নাম হচ্ছে র্যাপিড ফায়ার। ও মাই গড! আমি খুব ঝটপট প্রশ্ন করব, আপনাকে একটু চটপট উত্তর দিতে হবে এবং উত্তরে থাকতে হবে ফায়ার। উত্তরে থাকতে হবে ফায়ার। ফায়ার? হ্যাঁ। আচ্ছা আচ্ছা, যাচ্ছি তাহলে। ওকে। 60 বছর আগে যদি গান শুরু না করতেন, আজ কি করতেন বলে মনে হয়? কিছুই না। 60 বছর ধরে যত গান গেয়েছেন, যদি 5টি প্রিয় গানের কথা বলতে বলি, তাহলে কোন 5টি গানের কথা বলবেন? যখন থামবে কোলাহল, শিল্পী আমি, কে জানে কত দূরে, যখন আমি থাকবো না, আমায় রেখো মনে, আর হচ্ছে পান খাইয়া ঠোঁট। আচ্ছা, ওকে, বাহ। এবার 60 বছর মঞ্চ জীবনের সবচেয়ে স্মরণীয় পারফরমেন্স কোনটি ছিল? এটা বলা মুশকিল, এই জন্য যে প্রত্যেকটাই আমার কাছে মনে হয় স্মরণীয় কোনো না কোনো কারণে। সো এটা আসলে বলা খুবই কঠিন। আমার সৌভাগ্য হয়েছে সব বড় বড় ভেন্যুতে শো করার। নিউ ইয়র্কের লিঙ্কন সেন্টার, ম্যাডিসন স্কোয়ার গার্ডেন্স করেছি, তারপরে লন্ডনে অ্যালবার্ট হলে করেছি, ওয়াশিংটনে কেনেডি সেন্টারে। কেনেডি সেন্টারটা আসলে আমার মনে হয় খুবই, এর সম্বন্ধে বলতে পারি যে একটা স্মরণীয় কনসার্ট ছিল, বিকজ এখানে তখন কার্টার প্রেসিডেন্ট ছিলেন। তো আমার অনুষ্ঠানে ম্যাক্সিমাম তখন সেনেটার্সরা ছিলেন, কিছু উচ্চপদস্থ কর্মকর্তারা ছিলেন, এবং প্রেসিডেন্ট কার্টারের আসার কথা ছিল কিন্তু উনি আসেননি। ওনার ছেলে এসেছিল, ছেলে এবং তার ওয়াইফ, চিপ কার্টার অ্যান্ড তার ওয়াইফ। তো আমার অনুষ্ঠান যখন লাস্টে দামাদাম মাসকালান্দার গাচ্ছিলাম, তখন ওনার যে সিকিউরিটি সব ভয় পেয়ে গেছে, বিকজ সবাই
ক্ল্যাপ করছে, কিছু কিছু ডান্স করছে, তো ভয় পেয়ে গেছে যে কি জানি কি হলো। তো আমাদের অ্যাম্বাসেডর যিনি ছিলেন উনি বললেন যে না, চিন্তার কোনো কারণ নেই, দে জাস্ট এনজয়িং দ্য সং। তো অনুষ্ঠান শেষ হওয়ার পরে উনি চিপ কার্টার ওনার ওয়াইফ স্টেজে এসে আমাকে একটা বিরাট একটা বুকে অফ ফ্লাওয়ার্স রোজেস দিলেন, আর আমাকে বললেন যে your voice is so crystal clear. Wow. It sounds like church bells ringing. Oh my God. দারুণ দারুণ দারুণ। হ্যাঁ, এটা খুব একটা স্মরণীয় কনসার্ট ছিল অ্যান্ড ভেরি প্রেস্টিজিয়াস। ডেফিনেটলি। এবং নেক্সট ডে ওয়াশিংটন পোস্ট, যেটা ওখানকার সবচেয়ে বড় নিউজ পেপার, সেখানে একটা বিরাট লিখেছিল কনসার্ট সম্বন্ধে, খুব ভালোভাবে লিখেছিল। আচ্ছা, 60 বছরের এই ক্যারিয়ারে যদি 3 জন মানুষের কথা বলতে বলি যারা সবচেয়ে বেশি আপনাকে প্রভাবিত করেছে, তাহলে কাদের কথা বলবেন? আমার মা, আমার বোন, আমার বাবা। বাহ। এবার 60 সেকেন্ডের মধ্যে আলমগীর শব্দটি 60 বার বলতে হবে। হ্যাঁ হ্যাঁ, শুরু করছি কিন্তু আমি সময় দেখব। রেডি, 1 2 3 এন্ড গো। আলমগীর 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 আলমগীর। কন্টিনিউ 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 ম্যাম। তো বললে তো চলেই আসে। না না, চলে আসুক, আমি তো সেটাই চাচ্ছি। কন্টিনিউ, এখন কিন্তু সময় যাচ্ছে। এটা কি প্রশ্ন? অসাধারণ, আই এম সো সরি। হয়ে গেছে, 60 মিনিটে হয়ে গেছে। এবারে রুনা লায়লার নামের সাথে সাবিনা ইয়াসমিন নামটি অবধারিতভাবে চলে আসে। সাবিনা ইয়াসমিনকে নিয়ে 3টি বাক্যে কিছু বলুন বা তাকে 3টি বাক্যে ব্যাখ্যা করুন। খুবই একজন উচ্চ মানের শিল্পী আমি বলবো, এবং আমি ব্যক্তিগতভাবে তার খুব ফ্যান। তার প্রায় সব গানই আমার ভাল লাগে, বিশেষ করে যেগুলো রোমান্টিক বা স্যাড টাইপের গানগুলো এত সুন্দরভাবে গেয়েছে এফর্টলেসলি, এটা আমি খুব অ্যাপ্রিসিয়েট করি এবং আমি একজন তার ফ্যান। দুর্দান্ত। এবারে সেন্ট লরেন্স কনভেন্ট স্কুলের কোন মুহূর্তটি ফিরে পেতে চান? আমার বন্ধু বান্ধব যারা ছিলেন এখনো আছেন, তো ওদের সাথে আগে যখন যাওয়া হতো, করাচিতে দেখা হতো, অনেক বছর যাওয়া হয়নি, বাট ফোনে এখনো আলাপ হয়, কথা হয়, মেসেজিং হয়। ওদেরকে মিস করি খুব। আহা, যদি তাদেরকে আবার পাওয়া যেত। যদি আপনাকে নিয়ে বায়োপিক হয় তাহলে সিনেমার নাম কি হবে? আই ডোন্ট নো, লেগেসি। ওকে। বন্ধু 3 দিন গান গেয়েছেন, কোন বন্ধুর সঙ্গে 3 দিন কাটাতে পারলে খুব ভালো বোধ করতেন? যার সাথে কাটাচ্ছি এত বছর। ওকে। এই বৃষ্টি ভেজা রাতে, বৃষ্টির রাতে গাওয়ার জন্য আপনার প্রিয় গান কোনটি? তো ওই একটাই গান বোধহয় বৃষ্টিকে নিয়ে গিয়েছি আমি। মানে আপনার প্রিয় গান কি ওইটি যে বৃষ্টির রাতে গাওয়ার জন্য এই গানটি পারফেক্ট, নাকি অন্য কারো গান? আদনান সামির গানটা, ভিগি ভিগি রাতোं में तुम आओ ना। ওয়াও, হঠাৎ করে মনে পড়লো। কাকে দেখে বলতে ইচ্ছে হয় তুমি বড় ভাগ্যবতী? আলমগীর সাহেবকে। ভাগ্যবতী, আমাকে পেয়ে ভাগ্যবান। কারণ সে হলিক্রস স্কুলে পড়েছেন। হ্যাঁ, ভাগ্যবতী না ভাগ্যবান? ভাগ্যবান, হ্যাঁ। যাই হোক, বুকে আমার আগুন জ্বলে কখন, মানে আপনার বুকে কখন আগুন জ্বলে? যখন খুব রাগ হই তখন এমন আগুন জ্বলে ভেতরে, মাঝে মধ্যে ওটা ফায়ার হয়ে বেরোয়, আর তখন আশেপাশে যারা থাকে তাদের দোষ হোক না হোক বকাটা খায় সবাই, কিন্তু আমি খুবই কম বকি, এটাও সত্যি। মাঝে মধ্যে ও আমার উপর রাগ হয়েছে, তুমি এত আশকারা দাও মানুষকে, কিন্তু অন্যায় করেছে একটু জোরে বকো, একটু বলো। আমি বলি, কিন্তু আমার ওয়েতে আমি বলি, মানে চিৎকার করে চিল্লাচিল্লি করে আমি বলি না, বাট মাঝে মধ্যে হয়তো বা আউটবাস্ট হয়। বাট আগে আমি কিন্তু খুব রাগী ছিলাম, খুবই রাগী ছিলাম। এখন অনেকটাই কন্ট্রোলে এসছে, যেহেতু আমার সঙ্গী যিনি উনি অনেক বেশি রাগী, তো ওনার রাগের সামনে আমার রাগ কিছুই না, চলে না, একদমই না। যখন আমি থাকবো না কো আমায় রেখো মনে, কিভাবে স্মরণীয় হয়ে থাকতে চান? গানের মাঝখানে। বাহ, দারুণ। আজ স্টার নাইটে আমরা আপনার সঙ্গীত ক্যারিয়ারের 7 বছর পূর্তি উদযাপন করছি।
কিন্তু যে কোনো উদযাপন কেক কাটা ছাড়া আমার মনে হয় যে পরিপূর্ণ হয় না। তাই এই মুহূর্তে আমরা আজকের এই বিশেষ মুহূর্তটিকে আরও আনন্দময় করে তোলার জন্য কেক কেটে উদযাপন করতে চাই। ঠিক আছে। চলে এসেছি কেক নিয়ে, খুবই সুন্দর। তো কাটতেও ইচ্ছে করছে না। কাটতে ইচ্ছে করছে না? বিসমিল্লাহ। বিসমিল্লাহ। কংগ্রাচুলেশনস। থ্যাংক ইউ। আচ্ছা তোমাকে একটু খাওয়াই। হ্যাঁ নিশ্চয়ই, আমি খেতে পারি। কোনো অসুবিধা নেই। কংগ্রাচুলেশনস। থ্যাংক ইউ। থ্যাংক ইউ সো মাচ ম্যাম। আপনার প্রতি অসীম কৃতজ্ঞতা, খুব সুন্দর একটি প্রাণবন্ত সময় আমাকে উপহার দেবার জন্য। আমি আমার আজীবন আজকের এই দিনটি মনে রাখবো। আমাদের এই স্টারনেট আপনার কেমন লাগলো? আমার খুবই ভালো লাগলো। এর আগে মাছরাঙ্গার দু একটা প্রোগ্রাম করেছি। রাঙা সকালে এসেছি, রাঙা সকাল, তারপরে ম্যাজিক বাউলিয়ানের গ্র্যান্ড ফিনালে, ওটাতে গিয়েছিলাম অ্যাওয়ার্ড দিতে। আজকে অনেক বছর পরে এলাম, খুবই ভালো লাগছে। তোমাদের সবার ব্যবহার এত ভালো, এত আন্তরিকতা। থ্যাংক ইউ ম্যাম, খুব এনজয় করলাম আমিও। থ্যাংক ইউ সো মাচ। মাছরাঙ্গাকে অনেক অনেক ধন্যবাদ, এবং এই প্রোগ্রামটা যারা সাজিয়েছেন তাদেরকে ধন্যবাদ। তোমাকে ধন্যবাদ, তুমি এতক্ষণ ধরে ওই একটা প্রশ্ন যেটা করেছিলে যে 60 বার আলমগীর আলমগীর একটু কঠিন হয়ে গেছিল, বাট ওটা সবসময় বলতে থাকি আমি। সো ওটা এতবার বলানোর দরকারও ছিল না, ওটা মনে মনে বলতেই থাকি সব সময়। আবারও অনেক অনেক ভালোবাসা। আপনার রসবোধ কিন্তু দারুণ। আমি বিদায় নিচ্ছি। প্রতিদিন তোমায় দেখি সূর্যর আগে, প্রতিদিন তোমার কথা হৃদয় জাগে, ও আমার দেশ, ও আমার বাংলাদেশ। কিংবদন্তি শিল্পী রুনা লায়লার গাওয়া এই গানের মতো করে আমরাও বিশ্বাস করি, প্রতিদিন আমরা অনুভব করি বাংলাদেশে একজন রুনা লায়লা আছেন। প্রতিদিন আমরা বিশ্বাস করি শুধু 60 বছর নয়, কীর্তিমতী রুনা লায়লার নাম আমরা ততদিন মনে রাখবো যতদিন বাংলা গান থাকবে, বাংলাদেশ থাকবে। প্রিয় দর্শক, আমার যাওয়ার সময় হলো, দাও বিদায়। তারা রাতের মতোই ঝলমলে হোক আপনাদের সবার জীবন, এই প্রত্যাশা জানিয়ে আজ শেষ করছি। বিদায়।